হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে সেলোরিয়ার নতুন একটা লেকচারে স্বাগত জানাচ্ছি। তো ভাইয়া, আমরা জুওলজি চ্যাপ্টার নাম্বার 3 এর আজকে খুব গুরুত্বপূর্ণ এবং খুব কঠিন একটা টপিক পড়তে যাচ্ছি। যদিও এটা বোর্ড পরীক্ষা শিখে তত বেশি আসে না, বাট কনসেপশন ডেভেলপমেন্টের জন্য আমি মনে করি এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা অনলাইনে অত বেশি ভালো কন্টেন্ট এটা হয়তো দেখতে পারি না। ইনশাল্লাহ আমার এই লেকচারটা করার মাধ্যমে তুমি বইয়ের কঠিন কঠিন কথাগুলো সহজে বুঝতে পারবা। তো আজকে মেনলি আমরা দুইটা টপিক ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব। একটা হচ্ছে আমাদের এই যেটা যে পরিপাকে স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকা। ওকে, সো এর আগের লেকচার গুলোতে বা তুমি চিন্তা করো এর আগের পড়াগুলোতে আমরা মেনলি দেখি কি পরিপাকের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট। মেনলি এনজাইম গুলো বেশি ইম্পর্টেন্ট আমাদের। লালা গ্রন্থি কথা তুমি বলতে পারো, তারপর হচ্ছে পরিপাক, কি বলে, পাকস্থলী, পাকস্থলীর ভিতরে যে গ্যাস্ট্রিক গ্রন্থি গুলো আছে, তারপর তুমি অগ্নাশয়ের কথা চিন্তা করো, আন্ত্রিক গ্রন্থির কথা চিন্তা করো, এখান থেকে অনেক অনেক এনজাইম আসে, যেটা হচ্ছে আমাদের জটিল খাদ্যদ্রব্যকে ভেঙে ভেঙে সরল খাদ্যদ্রব্যে পরিণত করে। এটাই তো পরিপাক ছিল। আচ্ছা, এই পরিপাকে এনজাইম ছাড়াও আমাদের স্নায়ুতন্ত্র তথা মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এরাও কিন্তু পরোক্ষভাবে ভূমিকা রাখে, এবং হরমোনেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এইগুলো আমরা দেখার চেষ্টা করব। লাস্টে হচ্ছে আমরা একটা শোষণ নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো আমরা স্টার্ট করতে পারি। সো প্রথমেই আমি এখানে কি লিখছি, একটু ইন্ট্রোডাকশন টাইপের কথা লিখছি, যে এখানে আলটিমেটলি আমাদের হচ্ছে বিভিন্ন গ্রন্থির গুলো আমরা কিন্তু ভূমিকাগুলো এখানে অলরেডি দেখছি, তাই না? বুঝতে পারছো? এই যে আমাদের বিভিন্ন গ্রন্থির যে ক্ষরণ গুলা, এই ক্ষরণের নিঃসরণের কাজটা মিলে বিভিন্ন স্নায়ু করে থাকে এবং বিভিন্ন হরমোন গুলা করে থাকে। ওকে, সেইগুলো আমরা আজকে একটু দেখার চেষ্টা করব অল্প করে। তো প্রথমে আমরা একটু স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করি। আমরা স্নায়ুতন্ত্র নিয়ে একটু যদি প্রথমে আলোচনা করার চেষ্টা করি, তাহলে এখানে প্রথমে আমাদের মাথায় রাখতে হবে কি ক্ষুধা কেন্দ্র বা হাঙ্গার সেন্টারের কথা। ওকে, আমরা যে মাঝে মাঝে কি কি করে ক্ষুধা লাগে না আমাদের, তাই তো? সেই ক্ষুধাটা কেন লাগে বলতো? এই হাইপোথ্যালামাসে অবস্থিত একটা কেন্দ্রের কারণে। সেটা হচ্ছে আমাদের হাঙ্গার সেন্টার বা ক্ষুধা কেন্দ্র। ওকে, এখন হাইপোথ্যালামাস কিভাবে বোঝে যে আমাদের ক্ষুধা লাগছে কিনা, সেটার জন্য আমি প্রথমে লিখে রাখছি, দেখো, মানুষ খাদ্য গ্রহণে উদ্দীপিত হয় যখন রক্তে গ্লুকোজের মাত্রা কম থাকে। So, আমরা হয়তো জানি যে আমাদের বডি কিভাবে কাজ করে, এটিপি দিয়ে কাজ করে। এই এটিপি কোত্থেকে জেনারেট হয় বলতো? গ্লুকোজের রেসপিরেশনের মাধ্যমে, গ্লুকোজের সবাত শ্বসনের মাধ্যমে তৈরি হয়। So, যখনই রক্তের ভিতরে গ্লুকোজের পরিমাণ কমে যায়, তখন আলটিমেটলি আমাদের বডির ভিতরে কি হয়, একটা সিগন্যাল তৈরি হয়, একটা রেসপন্স তৈরি হয়। এই রেসপন্সটা আলটিমেটলি হাইপোথ্যালামাসে যে একটা বার্তা জানায় যে আমার এখন ক্ষুধা লাগছে, গ্লুকোজ ইনটেক করতে হবে, হ্যাঁ, খাবার খাইতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের বিষয়টা। এখন এই পরিপাক প্রক্রিয়াটা দুটা ভিন্ন ভিন্ন স্নায়ুজালক, হ্যাঁ, দুটা ভিন্ন ভিন্ন স্নায়ুজালক দিয়ে কন্ট্রোলড হয়। সেই স্নায়ুজালক গুলো কি কি বলতো? একটা হচ্ছে বহির্নিহিত স্নায়ুজালক এবং আরেকটা হচ্ছে অন্তর্নিহিত স্নায়ু স্নায়ুজালক। ওকে, আচ্ছা, বহির্নিহিত স্নায়ুজালক মানে কি বলতো? নিহিত মানে অবস্থিত, আর বহি মানে বাইরে, অর্থাৎ যেটা হচ্ছে বাইরে অবস্থিত, এরকম বোঝায়। এখন বাইরে বলতে আবার কি বোঝায়, এটাও তো আমাদের একটু জানতে হবে। তো চিন্তা করো, পরিপাক তন্ত্রের বাইরে যেসব স্নায়ুতন্ত্র পরিপাক ক্রিয়াকে প্রভাবিত করে, তারা হচ্ছে বহির্নিহিত স্নায়ুজালক বা এক্সট্রিনজিক প্লেক্সাস। বুঝতে পারছো? পরিপাক তন্ত্রের বাইরে যারা আছে। ওকে, তো এইগুলোর মধ্যে আসলে কারা কারা অন্তর্ভুক্ত বলতো? মেইনলি আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন শাখায় এখানে অন্তর্ভুক্ত। So, তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের স্নায়ুতন্ত্রকে আমরা মোটা দুটা দাগে ভাগ করতেছি। একটা হচ্ছে কেন্দ্রীয় এবং আরেকটা হচ্ছে প্রান্তীয়। কেন্দ্রীয় এবং প্রান্তীয়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে বলা হয় সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটার ভিতরে ব্রেইন এবং স্পাইনাল কর্ড অবস্থিত। এগুলো আমাদের চ্যাপ্টার 8 এর পড়া। এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র অংশ হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, পিএনএস। ওকে, এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রের একটা ভাগ হচ্ছে অটোনোমাস নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। বুঝতে পারছো? আচ্ছা, সো আলটিমেটলি পিএনএস তুমি কথা বলতেছো বা তুমি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কথাই বলো না কেন, এখানে কি থাকবে? এখানে মেনলি আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড থেকে তৈরি হওয়া বিভিন্ন নার্ভ ফাইবার গুলা থাকবে, বুঝছো, বিভিন্ন স্নায়ুগুলা থাকবে। ওকে, আচ্ছা, এখন এই স্নায়ুগুলো আবার দুই দুই ধরনের শাখা হয়। একটা হচ্ছে সিমপ্যাথেটিক শাখা এবং আরেকটা হচ্ছে প্যারাসিমপ্যাথেটিক শাখা। সিমপ্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। আমাদের জুলজি বইয়ের ভিতরে অনেক জায়গায় এই সিমপ্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক কথাটা তোমরা মেনশন পাবা। আমরা অনেকে জিনিসটা বুঝতে পারি না যে সিমপ্যাথেটিক মানে কি, প্যারাসিম্প্যাথেটিক মানে কি। আগে তুমি মাথায় রাখবা, এই সিমপ্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে একে অপরের দুশ্মন। সিমপ্যাথেটিক যা করে, প্যারাসিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক তার উল্টাটা করে। আবার প্যারাসিম্প্যাথেটিক যা করে, সিমপ্যাথেটিক তার উল্টাটা করে। ঠিক আছে, একে অপরের অপোজিট কাজটা করে। চিন্তা করো, কোনো স্পেসিফিক ফাংশনকে, কোনো নির্দিষ্ট কাজকে, হ্যাঁ, কোনো নির্দিষ্ট ক্রিয়াকলাপকে যদি আমাদের এই সিমপ্যাথেটিক শাখাগুলো বৃদ্ধি করে, তাহলে প্যারাসিম্প্যাথেটিক কি করবে? হ্রাস করবে।
ঠিক উল্টাভাবে চিন্তা করো, কোনো নির্দিষ্ট ফাংশনকে, কোনো নির্দিষ্ট ক্রিয়াকে যদি প্যারাসিম্প্যাথেটিক শাখাগুলো বৃদ্ধি করে, তাহলে সিম্প্যাথেটিক শাখা কি করবে? নিশ্চয়ই হ্রাস করবে, তাই না? এরকম বোঝায়। বুঝতে পারছো? তাহলে এটা আমরা বেসিক আইডিয়া এখানে পাইলাম। ওকে, আচ্ছা, এখানে দেখো, এই যে দেখছো, পৌষ্টিক নালীর বাইরে থেকে যারা উদ্দীপনা গ্রহণ করে তারা হচ্ছে আমাদের এই বহির্নিহিত স্নায়ুজালকের অংশ, এগুলো আমি অলরেডি বলে ফেলছি। এই লাইনটি একটু পড়ে দেখো, এরা পৌষ্টিক তন্ত্রের দীর্ঘ প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এখন প্রতিবর্তী ক্রিয়াকে আমরা মোটা দুইটা ভাগে ভাগ করতেছি, একটা দীর্ঘ এবং আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত। So, দীর্ঘ প্রতিবর্তী ক্রিয়া কোনগুলো? যেখানে আমাদের ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র বা অন্ত্রের কথা যদি আমি চিন্তা করি, তাদের সাথে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড জড়িত থাকে, তারা হচ্ছে দীর্ঘ প্রতিবর্তী ক্রিয়া। আর সংক্ষিপ্ত কারা? যেখানে শুধুমাত্র অন্ত্রের স্নায়ুজালক গুলো জড়িত, সেখানে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড সরাসরি ভাবে জড়িত থাকে না। ওকে, কথা কি বোঝা গেছে? আচ্ছা, এখন এই দীর্ঘ প্রতিবর্তী ক্রিয়ার মধ্যে আমি কাকে কাকে ইনক্লুড করতে পারি? এখানে আমাদের খাবারের ঘ্রাণ নেওয়া, তারপর তুমি চিন্তা করতে পারো স্বাদ গ্রহণ করা, হ্যাঁ, খাদ্য দেখে খাদ্যের প্রতি সাড়া দেওয়া, তাই না? যেমন একটা খাদ্য দেখে আমাদের রুচি বেড়ে যায়, খাইতে মন চায়, আবার কিছু খাদ্য দেখলে হচ্ছে রুচি কমে যায়, তাই না? যেমন আমার হচ্ছে টমেটো ভাজি পছন্দ না, দেখলেই হচ্ছে মনটা ভালো লাগে না, এরকম তুমি চিন্তা করতে পারো। ওকে, এখানে বিভিন্ন নার্ভের কাহিনী আছে, যেমন এই যে ঘ্রাণের সাথে কে রিলেটেড বলতো? অলফ্যাক্টরি নার্ভ, অলফ্যাক্টরি স্নায়ু, তাই না? স্বাদ গ্রহণের সাথে আসলে আমাদের লিঙ্গুয়াল নার্ভ, ফেসিয়াল নার্ভ, হ্যাঁ, এরকম বিভিন্ন নার্ভ জড়িত। এগুলো আমরা এখন আলোচনা করতেছি না। ওকে, সো মোটামুটি আমরা কিন্তু একটা ভালো আইডিয়া এখানে পাইলাম। এইবার আমি যে একটু আগে একটা কথা বললাম যে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে একে অপরের দুশ্মন, তাই না? যে, তাই তো বিষয়টা, সিম্প্যাথেটিক যা করে প্যারাসিম্প্যাথেটিক তার উল্টা উল্টা করে। সেই জিনিসগুলো আমি এখানে একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমি যে বললাম না যে সংক্ষিপ্ত দীর্ঘ প্রতিবর্তী ক্রিয়া রিফ্লেক্স অ্যাকশন, এই রিফ্লেক্স অ্যাকশন গুলো আমি এখানে একটু নোট ডাউন করে রাখছি। এখানে সংক্ষিপ্ত দীর্ঘ সবগুলোই আছে, জাস্ট এখানে তুমি মাথায় রাখো, গেল সবাই কি বলতো, এটা সবাই হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন, এটা সবাই হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন। ক্যাটাগরি ডাজেন্ট ম্যাটার। সো আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এরা আসলে কিভাবে কাজ করতেছে, হ্যাঁ, এরা কিভাবে আসলে ফাংশন করতেছে। তুমি একটু খেয়াল করে দেখো, এখানে তুমি লালারস ক্ষরণের কথা বলো, যেটাকে আমরা কি বলি স্যালাইভেশন, তাই না? তুমি এখানে গ্যাস্ট্রিক জুস নিঃসরণের কথা বলো, পেরিস্টালসিসের কথা বলো, তাই না? যে আমাদের পরিপাক নালী বা খাদ্যনালীর মধ্যে দিয়ে খাবারের বিচলন, সেটাই হচ্ছে পেরিস্টালসিস। আবার তুমি এখানে অগ্ন্যাশয় রসের নিঃসরণের কথা বলো, পিত্ত রসের নিঃসরণের কথা বলো, অন্ত্রের হচ্ছে লোকাল ব্লাড ফ্লো, তাই না, রক্ত প্রবাহের কথা বলো, তারপর হচ্ছে এগুলো আমি বলি। তুমি এখানে খেয়াল করে দেখো, প্রত্যেকটা ঘটনা প্যারাসিম্প্যাথেটিক কি করতেছে? বৃদ্ধি করতেছে, তাই না? সে লালারস ক্ষরণ বৃদ্ধি করে, হ্যাঁ, গ্যাস্ট্রিক জুস নিঃসরণটাকে বাড়ায়, পেরিস্টালসিস বাড়ায়, সবকিছুকে সে কি করতেছে? বৃদ্ধি করতেছে। তাহলে প্যারাসিম্প্যাথেটিক যা করবে, সিম্প্যাথেটিক কি করবে বলো তো? তার উল্টাটা করবে না? সবগুলা কাজকে প্যারাসিম্প্যাথেটিক বৃদ্ধি করতেছে, তাহলে সিম্প্যাথেটিক কি করবে? নিশ্চয়ই হ্রাস করবে। বুঝতে পারছো? সেগুলো কি 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 করবে বলতো? কমাবে। ওকে, দেখছো এখানে কিন্তু সবাইকে সে কি করতেছে? কমাচ্ছে। ওকে, বিষয়টাকে বুঝতে পারছো? এটা তুমি একটু মাথায় রাখো। লাস্টে কি বললাম, কোন কোন প্রক্রিয়াগুলো আসলে এই শাখাগুলো ঘটায়? খেয়াল করে দেখো, প্যারাসিম্প্যাথেটিক কি করবে? গ্লাইকোজেনেসিস করবে, যে প্রক্রিয়া আসলে গ্লাইকোজেন বাড়বে, যে প্রক্রিয়ায় লিভারের ভিতরে, যকৃতের ভিতরে গ্লাইকোজেনের পরিমাণটা বাড়ে। ওকে, আর সিম্প্যাথেটিক কি করে? গ্লাইকোজেনোলাইসিস করে, মানে এই প্রক্রিয়ায় গ্লাইকোজেন কমবে, এই প্রক্রিয়ায় গ্লাইকোজেন কমে। রাইট? তাহলে দেখো একটু এটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো, প্যারাসিম্প্যাথেটিক গ্লাইকোজেন বাড়ায়, হ্যাঁ, যকৃতের ভিতরে গ্লাইকোজেন বাড়ায়, সিম্প্যাথেটিক কমায়, মিলাই মিলাই তুমি পড়তেই পারো। ওকে, সো এই জিনিসগুলো তোমাদের বইয়ের ভিতরে নোট ডাউন করা নাই, আমি এটাকে একটু খুঁজে খুঁজে তোমাদের নোট ডাউন করে দিচ্ছি সহজে বোঝার জন্য। আশা করি আমরা সহজে বুঝতে পারলাম। এবার চলে আসো ভাই, অন্তর্নিহিত স্নায়ুজালক বা ইন্ট্রিনজিক প্লেক্সাস গুলো যদি আমি দেখার চেষ্টা করি। আমি কি বলছিলাম? এক্সট্রিনজিক মানে অন্ত্রের সাথে আমাদের ওই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেইন এবং স্পাইনাল কর্ডটা জড়িত থাকে। বাট অন্তর্নিহিত, হ্যাঁ, বহির্নিহিত ওটা ছিল। আর অন্তর্নিহিত, অন্তর্নিহিতের মধ্যে শুধুমাত্র শুধুমাত্র আমাদের কি, কে জড়িত থাকবে বলতো? অন্ত্র জড়িত থাকবে, মানে পরিপাক তন্ত্র জড়িত থাকবে। এখানে ব্রেইন এবং স্পাইনাল কর্ডের সাথে সরাসরি কোনো কানেকশন থাকবে না। বুঝতে পারছো? পরোক্ষভাবে সেটা সংযোগ থাকতে পারে, সেটা আমাদের দেখার বিষয় না। এজন্য আমরা ইন্ট্রিনজিক প্লেক্সাস বা অন্তর্নিহিত স্নায়ুজালকে কি বলতে পারি? অন্ত্রীয় স্নায়ুতন্ত্র বলতে পারি, হ্যাঁ, এন্টারিক নার্ভাস সিস্টেম। এটাকে মাঝে মাঝে দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে চিন্তা করা হয়। কেন? কারণ এটা কিন্তু সরাসরি আমাদের মস্তিষ্কের সাথে কানেক্টেড না, কানেকশন আছে বাট সরাসরি কানেক্টেড না। হ্যাঁ, তোমাদের জন্য পড়াটা কঠিন হয়ে যাবে বলে আমি এভাবে বলতেছি, সরাসরি কানেক্টেড না। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, এরা কোথায় থাকে? আমাদের সমস্ত পৌষ্টিক নালী জুড়ে এরা অবস্থান করে, যেমন ধরো অন্ন নালী,
পাকস্থলী বা স্টোমা, ক্ষুদ্রান্ত, কোলনের প্রাচীরে এটা কিন্তু অবস্থান করতেছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, এই কথা আমরা অলরেডি বুঝলাম কেন এটাকে দ্বিতীয় মস্তিষ্ক বলে। কারণ এটি খাদ্যের পুষ্টিগুণ এবং পরিমাণ দেখে এর সাড়া প্রদান করার ক্ষমতা পরিবর্তন করতে পারে, রাইট? মানে বেশি ক্ষুধা লাগলে আমি বেশি খাবো, বেশি খাবার দেখলে আমি বেশি খাবো, এরকম বিষয়টা। এবং দেখো এরা কি করে, যে সংক্ষিপ্ত প্রতিবর্ত ক্রিয়া সে কন্ট্রোল করে, হ্যাঁ। সংক্ষিপ্ত প্রতিবর্ত ক্রিয়া সে কন্ট্রোল করবে। হ্যাঁ, প্রতিবর্তী ক্রিয়া হবে শব্দটা, সরি, প্রতিবর্তী ক্রিয়া হবে। আচ্ছা, ঠিক আছে। এবং দেখো এটা কিন্তু আমি বলে রাখছি যে সংক্ষিপ্ত প্রতিবর্তী ক্রিয়া বলতে আসলে কি বোঝায়। তো এখানে আমি তোমাদের একটা ছবি নিয়ে রাখছি, এটা হচ্ছে আমি গুগল থেকে নিছি তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে। এখানে যে আমরা দেখতেছি অন্তর্নিহিত স্নায়ুজালক, এটাকে আবার দুইটা ক্যাটাগরিতে আমি ভাগ করতেছি, তাই না? লোকেশনের উপর ভিত্তি করে আমি দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে মায়েন্টেরিক প্লেক্সাস এবং আরেকটা হচ্ছে সাবমিউকোসাল অর মেসনার প্লেক্সাস। ওকে, আচ্ছা। মায়েন্টেরিক শব্দটা কি, দেখো মায়ো থেকে আসছে না, মায়ো প্লাস এন্টেরিক শব্দটা কিভাবে আসছে বলো তো? মায়ো প্লাস এন্টেরিক, ওকে। মায়ো প্লাস এন্টেরিক, মায়ো মানে হচ্ছে মাসেল, মায়ো মানে কি বলতো? মাসেল। ওকে, আর এন্টেরিক মানে তো আমরা দেখতেই পারতেছি, এন্টেরিক নার্ভাস সিস্টেম বা পরিপাক তন্ত্রকে বোঝাচ্ছে। অর্থাৎ যেই স্নায়ুজালক গুলো আমাদের পরিপাক তন্ত্রের যেই মাসকুলার লেয়ার গুলো আছে না, মাংসপেশি যে স্তরগুলো আছে তাদের মাঝখানে থাকবে, তারা হচ্ছে আমাদের মাইন্টারিক প্লেক্সাস। তুমি এখানে খেয়াল করে দেখো, আমরা হয়তো এই পাঁচটায় যে, হ্যাঁ, পাঁচটা লেয়ার সম্পর্কে হয়তো আমরা জানি, আমি তোমাদের পড়াই ফেলছি সে পেশা মামি এইভাবে, তাই না? সবার বাইরে আমাদের কি সেরোসা, সে দিয়ে সেরোসা, তাই না? পে দিয়ে কি পেশি স্তর, এই পেশি স্তরকে আমরা হচ্ছে দুইটা ক্যাটাগরিতে ভাগ করি। বহিস্থ হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য বা লঙ্গিচুডিনাল, এবং অন্তস্থ হচ্ছে বৃত্তাকার, হ্যাঁ, অন্তস্থ হচ্ছে বৃত্তাকার বা সার্কুলার। সো বহিস্থ এবং অন্তস্থ, হ্যাঁ, লঙ্গিচুডিনাল এবং সার্কুলার, এই দুইটা মাসেলের মাঝখানে, হ্যাঁ, এই দেখো এই দুইটা মাসেলের মাঝখানে হচ্ছে আমাদের যেই স্নায়ুজালকটা থাকবে সেটা কি হবে বলতো? সেটা হয়ে যাবে আমাদের মাইন্টারি প্লেক্সাস। আমার কথা কি ধরা গেছে বলতো? আমার কথা কি ধরতে পারছো? এই দেখো, এই হচ্ছে আমাদের বহিস্থ অনুদৈর্ঘ্য পেশি স্তর, আর এই হচ্ছে অন্তস্থ বৃত্তাকার পেশি স্তর, তাই না? এদের মাঝখানে যে স্নায়ু জালকটা থাকতেছে, এই যে আমি হলুদ কালার যা দেখতে পারতেছি, এটাই হচ্ছে আমাদের সেই মাইন্টারি প্লেক্সাস। আর এটা কি বলো, সাবমিউকোজাল প্লেক্সাস, এটাকে আবিষ্কারকের নাম অনুযায়ী আমরা মিসনার্স, হ্যাঁ, মেসনার্স প্লেক্সাস বলতেছি। বাট এটা কোথায় থাকবে? এটা থাকবে হচ্ছে আলটিমেটলি সাবমিউকোসার কানেকশনে, ঠিক আছে, সাবমিউকোসার সাথে সাথে সেটা থাকবে। দেখো এখানে চিন্তা করে দেখো, আমরা কি বলতেছিলাম, সে পেশা মামি, তাই না? তোমাদের কি এটা মনে আছে বলো তো? সে পেশা মামি, মনে না থাকলেও সমস্যা নাই, আমি এখানে একবার বলে দিচ্ছি। সে পে হ্যাঁ, সে পেশা, সে পেশা মামি। আচ্ছা, দাঁড়াও, সে পেশা মামি। এখানে কোনটা কি বলো? সে দিয়ে হচ্ছে সেরোসা, পে দিয়ে হচ্ছে পেশি স্তর, এটা আবার দুই রকমের থাকে বলে ফেলছি। এই সা দিয়ে হচ্ছে কি সাবমিউকোসা, এই মা দিয়ে হচ্ছে মাস্কিউলারিস মিউকোসা, আর এই মি দিয়ে হচ্ছে মিউকোসা। তাহলে এখন আমরা এই যে এই সাবমিউকোসার কথা বলতেছি, তুমি এখানে খেয়াল করে দেখো, এই যে আমাদের সেই সাবমিউকোসাটা, হ্যাঁ, এই যে আমাদের উপরে, তুমি হয়তো দেখতে পারতেছো, দেখো এখানে, হ্যাঁ, এই যে আমাদের মাস্কিউলারিস মিউকোসাটা, হ্যাঁ, এই হচ্ছে আমাদের সেই মাস্কিউলারিস মিউকোসাটা, একদম গাঢ় লাল যেটা, এবং তার উপরে এইটা হচ্ছে আমাদের সাবমিউকোসা। হ্যাঁ, তার উপরে লেয়ার এটা হচ্ছে আমাদের সেই সাবমিউকোসা। এই সাবমিউকোসার সাথে সাবমিউকোসার উপরে যেই আমরা স্নায়ুজাল গুলো দেখতে পারতেছি, এটা হচ্ছে আমাদের সেই সাবমিউকোজাল প্লেক্সাস। ওকে, এবং এবং আমাদের মিউকোসা কিন্তু একদম ভিতরে, তাই না? মিউকোসা কিন্তু একদম ভিতরে, ওইটা আমাদের দেখার দরকার নেই। তাহলে তুমি সিচুয়েশন গুলো বুঝতে পারছো, লোকেশন গুলো কি বুঝতে পারছো? আচ্ছা, এবার আসলে এটার কাজগুলা দেখি। মাইন্টারি প্লেক্সাস কি করে দেখো, এটা হচ্ছে মসৃণ পেশিগুলোর সংকোচন বা পেরিস্টালসিসকে নিয়ন্ত্রণ করে। যেহেতু সে দুটা মাসেলের মাঝখানে আছে, পেশির মাঝখানে আছে, এই জন্য তারা হচ্ছে সেই পেশির সঞ্চালনকে, এই পেশির সংকোচনকে সে নিয়ন্ত্রণ করতেছে, তথা পেরিস্টালসিসকে সে নিয়ন্ত্রণ করতেছে। আর সাবমিউকোসা কি করতেছে বলতো? বিভিন্ন ধরনের ক্ষরণ এবং স্থানীয় রক্ত প্রবাহ, যেটাকে আমরা লোকাল ব্লাড ফ্লো বলতেছি, সেই লোকাল ব্লাড ফ্লো, অর্থাৎ আমাদের পরিপাক তন্ত্রের রক্তের প্রবাহ, এবং এখান থেকে বিভিন্ন আন্ত্রিক রস, পরিপাক রস, এগুলা ক্ষরণটাকে সে নিয়ন্ত্রণ করতেছে। বুঝতে পারছো? তো একটু আমাদের অবশ্যই একটু জানা থাকা লাগবে। আচ্ছা, এবার আসলে হচ্ছে বিভিন্ন ক্ষরণ সম্পর্কে আমরা একটু জানি, তাই না? এতক্ষণ আমরা বলতেছি লালা ক্ষরণ, অগ্ন্যাশয় রসের ক্ষরণ, পিত্ত ক্ষরণ, তাই না? এইগুলার মধ্যে আমাদের কি কি জিনিস ইম্পর্টেন্ট, সেইগুলা যদি আমি একটু অল্প করে বোঝার চেষ্টা করি। তো প্রথমে আসো ভাই লালা ক্ষরণ, হ্যাঁ, লালা রসের ক্ষরণ, যেটাকে আমরা কি বলতে পারি? স্যালাইভেশন বলতে পারি, ঠিক আছে, স্যালাইভেশন।
তাহলে আমাকে বলো লালাকরণটা কোত্থেকে হয়? নিশ্চয়ই লালা গ্রন্থি থেকে হয়। আমাদের মুখে কি আছে? 3 জোড়া লালা গ্রন্থি আছে, এগুলো কিন্তু আমাদের প্রিভিয়াস পড়া। ঠিক আছে, তো এখান থেকে আলটিমেটলি লালা রসটা ক্ষরিত হয়। এখন এই লালা রসের ক্ষরণটা 2 ধরনের হইতে পারে। একটা হচ্ছে সহজাত বা অনপেক্ষ, বা এটাকে আমরা আনকন্ডিশনাল বলতে পারি, এবং আরেকটা হচ্ছে অর্জিত বা কন্ডিশনাল বলতে পারি। ঠিক আছে, দেখো এখানে আমি লিখে রাখছি সহজাত এবং কি অর্জিত বা সাপেক্ষ, যেটাকে আমরা কন্ডিশনাল বলতেছি। সো কোনটা আসলে কি একটু বোঝার চেষ্টা করি। আনকন্ডিশনাল মানে কি, যেটা হচ্ছে আমি কোনো কন্ডিশন দিয়ে শিখি নাই, তাই না, আপনা আপনি যেটা আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে আনকন্ডিশনাল। কন্ডিশনাল মানে কি, যেটা আমি শিখলাম কোনো ঘটনার কারণে, যেটা আমি মনে রাখলাম, সেটা হচ্ছে কন্ডিশনাল। একদম পাতি কথা আমি বললাম। এবার দেখি বইয়ের ভাষাটা কিরকম। সহজাত এটা কিরকম বলছে দেখো, যেটা হচ্ছে জন্মগতভাবে স্থির এবং কোনো শর্তাধীন নয়, তাই না, বায়বন যেটা আমাদের পাওয়া যাচ্ছে। ওকে, এটা হচ্ছে মেনলি বিষয়টা, যে খাদ্যবস্তুর চর্বণ, হ্যাঁ মানে চাবানো, স্বাদ গ্রহণ, এইগুলো হচ্ছে আলটিমেটলি আমাদের এই অনপেক্ষের মধ্যে পড়তেছে। আচ্ছা, তো এখানে আছে আর কিছু কথা লেখা আছে যে সহজাত প্রতিবর্তী ক্রিয়াটা কখন শুরু হয়। খাদ্যদ্রব্য যখন মুখগহ্বরে প্রবেশ করে, তার সাথে সাথে হচ্ছে সহজাত প্রতিবর্তী ক্রিয়াটা শুরু হয়ে যায়, তাই না, বিভিন্ন ক্ষরণ শুরু হয়ে যায়, তাই না, লালাক্ষরণটা বেড়ে যায়, এসব কথা আর কি। আচ্ছা, তারপর কি দেখো, যে আমাদের জিহ্বার সাতকুড়ির স্নায়ু গ্রন্থিগুলো বিভিন্ন ধরনের স্বাদের সংস্পর্শে উদ্দীপ্ত হয়। এটা কিন্তু আমরা জিহ্বার অংশের মধ্যে পড়ি, যে আমাদের যে টাংটা আছে, তাই না, জিহ্বাটা আছে, এখানে আমরা কি পাই বলতো, উপরের লেয়ারে বেশ কিছু টেস্ট বাড বা সাতকুড়ি পাই, তাই না, সামনের দিকে মিষ্টতা, পিছন দিকে তিক্ততা, তোমাদের মনে হয় এগুলো মনে আছে। সো এই সাতকুড়ি যে স্নায়ু গ্রন্থিগুলো থাকে, মানে কোষ দেহগুলো থাকে, নিউরনের যে কালেকশন গুলো থাকে, তারা হচ্ছে আসলে স্বাদের সংস্পর্শ পাবে, সেটা কিন্তু আনকন্ডিশনাল হবে। এবং এই সংবেদনগুলো আমরা কি করব, মস্তিষ্কে বিভিন্ন অ্যাফারেন্ট নার্ভ বা সংবেদী স্নায়ুর মাধ্যমে পাঠাবো। ঠিক আছে, তার মানে একটা খাবার মুখে নিলাম, আমি চাবাইলাম, স্বাদটা বুঝলাম মিষ্টি নাকি তেতো নাকি টক, সেটা আমি কি করব, মস্তিষ্কে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে, বিষয়টা কিভাবে পাঠাবো বলতো, বিভিন্ন সংবেদী স্নায়ুর মাধ্যমে। এখানে যদিও নামটা বলে নাই, তুমি মাথায় রাখবা এই স্নায়ুটার নাম হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ। কে কি নাম বলতো? লিঙ্গুয়াল নার্ভ। লিঙ্গুয়াল নার্ভ আসলে আসলে একটা ফেশিয়াল নার্ভের শাখা। ফেশিয়াল নার্ভ হচ্ছে একটা করোটিক নার্ভ। এগুলো হচ্ছে অনেক কঠিন পড়া হয়ে যাবে, এগুলো আমরা আমরা চ্যাপ্টার 8-এ পড়বো। আপাতত তুমি জাস্ট জিনিসটা এভাবে মাথায় রাখো, যেভাবে আমি সহজ করে তোমাদের বলতেছি। আচ্ছা, যখনই আমি স্বাদটা পাইলাম, তখন কি হবে, মস্তিষ্ক এই জিনিসটাকে, এই সিগন্যালটাকে প্রসেস করবে, প্রসেস করার মাধ্যমে সেটা উপযুক্ত রেসপন্স তৈরি করবে, প্রতিবেদন বা রেসপন্স তৈরি করবে। সেটা হচ্ছে আরেকটা মোটর নার্ভের মাধ্যমে লালা গ্রন্থিতে পাঠিয়ে দিবে। লালা গ্রন্থি সিগন্যালটা পাওয়ার পরেই সে কি করবে, লালাকরণ করা শুরু করবে, হ্যাঁ, লালা রস নিঃসৃত করা শুরু করবে। বুঝতে পারছো? এই জন্যই খাবার মুখে দেওয়ার সাথে সাথে আমাদের কি হচ্ছে, লালাকরণটা হচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে তোমাদের মনে হয় হয়তো একটা প্রশ্ন জাগতে পারে, যারা একটু বেশি পড়াশোনা করছো ক্লাস 8-এ ক্লাস 9-এ যখন রিফ্লেক্স মেকানিজম গুলো পড়ছো, তারা হয়তো জানো যে প্রতিবর্তী ক্রিয়াগুলো কিন্তু সরাসরি ব্রেনের কন্ট্রোলে থাকে না, এটা হচ্ছে স্পাইনাল কর্ড দিয়ে কন্ট্রোল হয়। বাট এখানে তো ভাই আমি কি বলতেছি, এখানে তো আমি একদম পরিষ্কারভাবে ব্রেনের কথা বলতেছি, তাই না, মস্তিষ্কের কথা বলতেছি। তো এরকম কেন? সো আমরা হয়তো একটা জিনিস কম শিখছি, সেটা কি, সকল প্রতিবর্তী ক্রিয়া কিন্তু সুষুম্না কাণ্ড দিয়ে কন্ট্রোল হয় না। কিছু কিছু প্রতিবর্তী ক্রিয়া ব্রেন দিয়েও কিন্তু কন্ট্রোল হইতে পারে। সেটাকে আমরা কি বলতে পারি, ক্রেনিয়াল প্রতিবর্তী ক্রিয়া, হ্যাঁ, ক্রেনিয়াল রিফ্লেক্স। এটা মাথায় রাখতে হবে। সো এই স্বাদ গ্রহণ, লালাকরণ, এই পুরোটা কিন্তু আমাদের ক্রেনিয়াল রিফ্লেক্সের মধ্যেই পড়লো। আচ্ছা, আর অর্জিত মানে কি, যেটা হচ্ছে বায়বর্ণ নাই, আপনা আপনি হয় না, যেটা হচ্ছে আসলে কোনো ঘটনা সাপেক্ষে হয়। ঠিক আছে, দেখো যেটা হচ্ছে জন্মগত নয়, অভিজ্ঞতা বা শিক্ষালব্ধ বা বারবার অনুশীলনের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে যেটা হচ্ছে। ওকে, এখন এই জিনিসটা কিভাবে হওয়া সম্ভব, এইটা হচ্ছে বিজ্ঞানী প্যাভলভ কুকুরের উপর পরীক্ষা করে আবিষ্কার করছেন। ওকে, যেটাকে আমরা কি বলি, প্যাভলভের তত্ত্ব। হ্যাঁ, যেটাকে আমরা বলতেছি হচ্ছে প্যাভলভ থিওরি। তো তুমি জাস্ট একটুকুই মাথায় রাখো যে প্যাভলভ কুকুরের উপর পরীক্ষা করে এই অর্জিত বা সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়াকে প্রমাণ করেন। কিভাবে তিনি কি করেন সেটা হচ্ছে আমরা জুলজির চ্যাপ্টার নাম্বার 12-এ পড়বো, হ্যাঁ, প্রাণীর আচরণ ওই অংশ পড়বো। ঠিক আছে, আপাতত আমি ওইটাকে এক্সপ্লেন করলাম না। আচ্ছা, তো এখানে আসলে কি হয় দেখো, খাদ্য দেখে বা ঘ্রাণ নিয়ে, হ্যাঁ, তারপর হচ্ছে মুখে নেওয়ার চিন্তা করে লালা গ্রন্থি থেকে রস নিঃসৃত হয়। তার মানে আমাদের মুখে খাবারটা দেওয়ার পর যে রস নিঃসরণের ঘটনা, সেটা কিন্তু আনকন্ডিশনাল, হ্যাঁ, বায়ু থাকে। বাট একটা খাবারের কথা আমি চিন্তা করলাম বা বিরিয়ানি আমি ঘ্রাণ পাইলাম, তাই না, তখনই দেখবা যে মুখের ভিতর অটোমেটিক লালাকরণ শুরু হয়েছে, তাই না, মুখে খাবারটা নেওয়াই লাগলো না, খাবারের কথা আমি চিন্তা করলাম বা ঘ্রাণ পাইলাম, তখনই কি হলো, লালাকরণটা শুরু হয়ে গেল। এই জিনিসটা হচ্ছে আমাদের অর্জিত বা সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া। কথা কি বুঝতে পারছো? এখানে কোন কোন স্নায়ু মেইনলি ভূমিকা রাখে, গ্লসোফ্যারিঞ্জিয়াল এবং
ফেসিয়াল। এটা একটু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, গ্লসোফ্যারিঞ্জিয়াল এবং ফেসিয়াল মাথায় রাখবা। আচ্ছা, তাহলে আমরা লালাক্ষরণটা বুঝলাম। এরপর দেখো খাবারটা কই যায়, অন্ননালীর মাধ্যমে পাকস্থলীতে যায়। তো পাকস্থলী থেকে কি নিঃসৃত হয় বলো? পাচক রস বা গ্যাস্ট্রিক জুস। এই গ্যাস্ট্রিক জুসের সিক্রেশন কিন্তু তিনটা ভিন্ন ভিন্ন পর্যায়ে হবে, ঠিক আছে? কোন কোন পর্যায়ে দেখো, এখানে প্রথমে হচ্ছে আমাদের স্নায়বিক পর্যায় বা মস্তিষ্ক দশা, তারপর হচ্ছে পাকস্থলীয় পর্যায় বা গ্যাস্ট্রিক পর্যায়, এবং আন্ত্রিক পর্যায় বা ইন্টেস্টাইনাল পর্যায়। ওকে, আচ্ছা। তো কোনটা কি বলতো? আমি যদি একটু শর্টে বলে দিই, আমি খাবারটা মুখে দিয়ে চাবাচ্ছি, এই চাবানোর সময় কিন্তু আমাদের পাকস্থলী খাবারটা নেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের মস্তিষ্ক দশা বা সেফালিক ফেজ। খাবারটা যখন পাকস্থলীতে যাবে এবং পাকস্থলীতে 2 থেকে 6 ঘন্টা স্থায়ী হবে, তো সেটা হবে পাকস্থলীয় পর্যায়। যখন সেটা আস্তে আস্তে পাকস্থলী দিয়ে বের হয়ে যাবে, তখন সেটা হবে আন্ত্রিক পর্যায়। বুঝতে পারছো? এবার যদি আমরা একটা একটা করে পয়েন্ট দেখার চেষ্টা করি, দেখি আমাদের কেতাবি ভাষায় কি কি জিনিস বলা আছে। প্রথমে আসা হচ্ছে আমাদের স্নায়বিক পর্যায়ে, মানে যেটা হচ্ছে স্নায়ু বা মস্তিষ্কের সাথে রিলেটেড, তাই না? আচ্ছা, তো খেয়াল করে দেখো, যখন আমরা মুখের ভিতরে খাবারটাকে রাখবো, তখনই আমাদের পাকস্থলী রেডি হয়ে যাবে। তখনই আমাদের আমাদের ওই গ্যাস্ট্রিক জুস নিঃসরণটা বেড়ে যাবে, এইচসিএল ক্ষরণটা বেড়ে যাবে। বুঝতে পারছো? এই হচ্ছে মেনলি বিষয়টা। দেখো, মুখগহ্বরে খাদ্যবস্তুর উপস্থিতিতে এবং হ্যাঁ, এটা হচ্ছে এক প্রকারের স্নায়ু উদ্দীপনা সৃষ্টি করে, এবং যা দ্রুত মস্তিষ্কের ভেগাস স্নায়ুর মাধ্যমে পাকস্থলীতে পৌঁছায়। খাদ্যবস্তুর দর্শন, ঘ্রাণ, স্বাদ, হ্যাঁ, এগুলোর জন্য এরকম প্রতিক্রিয়া সৃষ্টি হইতে পারে। এগুলো আমাদের রিডিং পড়া। মেইনলি কোন স্নায়ু এখানে জড়িত? বলতো ভেগাস স্নায়ু এখানে জড়িত। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, এর ফলে কি হয় বলতো? গ্যাস্ট্রিক রস এখান থেকে নিঃসৃত হবে, ঠিক আছে? গ্যাস্ট্রিক রস এখান থেকে বা গ্যাস্ট্রিক জুস এখান থেকে নিঃসরণ হয়। পাকস্থলীতে খাদ্য পৌঁছার পূর্বে হচ্ছে রস নিঃসরণ শুরু হইলো। এইটাই কিন্তু আলটিমেটলি সেই পূর্ব প্রস্তুতিমূলক পর্যায় বা সেফালিক পর্যায়। ওকে, এটা হচ্ছে মোটামুটি 1 ঘন্টার মতো স্থায়ী হয়, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে পাকস্থলীয় পর্যায়ে, মানে যখন ইভেনচুয়ালি খাবারটা পাকস্থলীর মধ্যে চলে যায়। ওকে, আচ্ছা দেখো, এই সময় হচ্ছে বিভিন্ন স্নায়ুর সাথে হরমোনও কিন্তু কাজ করবে, তাই না? এখানে গ্যাস্ট্রিন হরমোনের কথা তোমরা সামনে পড়বা। ওকে, আচ্ছা ঠিক আছে। এখানে খেয়াল করে দেখো, পাকস্থলীতে খাবারটা পৌঁছানোর পর পাকস্থলীর প্রাচীরটা এখানে উদ্দীপ্ত হয়ে কি করে বলতো? এখানে আলটিমেটলি হচ্ছে গ্যাস্ট্রিক জুস নিঃসরণটাকে বাড়ায় দেয়, তাই না? সেফালিক পর্যায়ে নিঃসরণটা শুরু হয় কম কম থাকে, বাট যখনই খাবারটা পাকস্থলীতে চলে আসে, তখন কিন্তু গ্যাস্ট্রিক জুস নিঃসরণটা অনেক বেড়ে যায়। এই পুরো জিনিসটা আসলে কে কন্ট্রোল করতেছে বলতো? মেসনার্স প্লেক্সাস। হ্যাঁ, রাইট। মেসনার্স প্লেক্সাসটা কই ছিল বলতো? ওই যে সাবমিউকোজাল প্লেক্সাস ইন মেসনার্স, মেসনার্স প্লেক্সাস, তাই না? বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, ওকে। তো এরাই কিন্তু আলটিমেটলি কি করে বলতো? এই গ্যাস্ট্রিক রসের ক্ষরণটাকে বাড়ায় দেয়। ওকে, আচ্ছা। তারপর দেখো, এটার পাশাপাশি দেখো মিউকাসে কি হয়, যে বিভিন্ন এন্ডোক্রাইন কোষগুলা থাকে, সেই এন্ডোক্রাইন কোষ থেকে গ্যাস্ট্রিন হরমোনের নিঃসরণটা কিন্তু বেড়ে যায়। ওকে, তার মানে দেখো, একদিকে আমাদের গ্যাস্ট্রিক জুস নিঃসরণটা বাড়তেছে, আর একদিকে আমাদের গ্যাস্ট্রিন হরমোনের নিঃসরণটা বাড়তেছে। বুঝতে পারছো? এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। সো এখানে এই 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 কাজটা কতক্ষণ চলে? 4 থেকে মানে 4 ঘন্টার মতো মোটামুটি চলে, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখো। এবার চলে আসা হচ্ছে ভাই আন্তরিক পর্যায়ে, ঠিক আছে? আন্তরিক পর্যায়ে যখন খাবারটা হচ্ছে পাকস্থলীতে থাকার পর আংশিক পরিপাক হয়ে যখন আস্তে আস্তে সেটা ক্ষুদ্রান্তের দিকে যাওয়া শুরু করবে, তথা ডিওডেনামের দিকে যাওয়া শুরু করবে, তখন আমাদের আন্তরিক পর্যায়টা শুরু হয়ে যায়। দেখো, যখন আমাদের খাবারের কাইমটা, বোলাস বলাটা উচিত না, আসলে কাইম বলা উচিত, ডিওডেনামে প্রবেশ করে, তখন আলটিমেটলি এটা কি হয় বলতো? বিভিন্ন হরমোনাল এবং স্নায়বিক উদ্দীপনা সৃষ্টি করে, যে এখন খাবারটা বের হয়ে যাচ্ছে, এখন তুমি ওই গ্যাস্ট্রিন হরমোনের নিঃসরণটাকে কমায় দাও, তাই না? খাবারটা তো চলে গেছে। এটা ফাইলে কি হয় দেখো, যে গ্যাস্ট্রিক রস ক্ষরণ বন্ধের এবং পাকস্থলী থেকে কাইমের প্রবেশ ধীর গতি হওয়ার নির্দেশনা প্রদান করে, তাই না? মানে দুইটা কাজ এখানে হয়। গ্যাস্ট্রিক জুস ক্ষরণটা কমবে, এইচসিএল ক্ষরণটা এখানে কমবে, এবং খাবারটা হচ্ছে আস্তে আস্তে পাইলোরাস দিয়ে, হ্যাঁ, পাকস্থলীর পাইলোরাস দিয়ে আস্তে আস্তে ডিউওডেনামের দিকে বের হইতে থাকবে। তোমাদের যদি যদি পাকস্থলীর ছবিটা মনে থাকে, অনেকটা দেখতে এরকম, তাই না? পাকস্থলী দেখতে অনেকটা এরকম, এবং সেটা হচ্ছে আলটিমেটলি নিচের দিকে এরকম সি আকৃতির একটা কাঠামো তৈরি করে, তাই না? এটাই হচ্ছে সেই ডিওডেনাম। তো যে জায়গায় আমাদের পাকস্থলীটা শেষ হয়ে যাচ্ছে, ডিওডেনামটা শুরু শুরু হচ্ছে, সেই জায়গাটাকে আমরা কি বলতেছি বলতো? পাইলোরাস, তাই না? এখানে অ্যান্ট্রাম থাকে, আমরা অত কঠিন করে বলতেছি না। এই হচ্ছে আমাদের সেই পাইলোরাস। পাইলোরাস, বুঝতে পারছো? তো এখান দিয়ে আলটিমেটলি খাবারটা খুব আস্তে আস্তে বের হবে। ওকে, তুমি বলতে পারো ভাই, এরকম আস্তে আস্তে বের হওয়ার কারণটা কি? হ্যাঁ, এরকম আস্তে আস্তে বের হওয়ার কারণটা কি? এরও কিন্তু কারণ আছে। তো বলতে গেলে অনেক কথা বলা লাগে, তো আমি বলবো অল্প করে। তাহলে অল্প করে বলে দিই, আমাদের ভেতরে কি ছিল বলতো? স্টমাকের ভেতরে ছিল হচ্ছে এইচসিএল, যেটা কিন্তু অনেক বেশি অ্যাসিডিক। বাট তুমি চিন্তা করো, আমাদের ক্ষুদ্রান্তের ভেতরে কিন্তু এত অ্যাসিডিক পরিবেশ নাই।
বুঝতে পারছো? এটা কিন্তু মোটামুটি ধরো 7-এর সামান্য বেশি হয়। তাহলে আমি এই এত বেশি অ্যাসিডিক পরিবেশ 1.5 থেকে 3.5 অনেক বেশি ধরো, বা তুমি অ্যাভারেজ 2 চিন্তা করো, সেখান থেকে আমি ধরো 7.5 এর দিকে চলে যাচ্ছি। তাহলে হঠাৎ চেঞ্জ করাটা কি এত ইজি হবে? এত ফাস্ট করলে কি ভালো হবে? না, আমাদের আস্তে আস্তে কি করতে হবে, এই অ্যাসিডিক খাবারটাকে পুশ করতে হবে যাতে ক্ষুদ্রান্ত সময় পায় এটাকে ক্ষারীয় বানানোর জন্য। হ্যাঁ, ক্ষারীয় কিভাবে বানায়? ওই যে আমাদের যে পিত্তরস, পিত্তরসের ভিতরে তো আমাদের বিভিন্ন বাইকার্বনেট আয়ন থাকে, তাই না? সেটার মাধ্যমে বানায়। তো এই জন্য কিন্তু আন্তরিক পর্যায়টা এত বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা। তো এখানে একটু দেখি আমরা, এখানে আসলে কে কে কোন কোন হরমোন এখানে নিঃসরিত হয় বলতো। এখানে ডিওডোনামের মিউকোসা থেকে কোলেসিস্টোকাইনিন এবং সিক্রেটিন নামে দুইটা হরমোন নিঃসরিত হয়। ঠিক আছে, তাহলে আমাদের পাকস্থলী থেকে, পাকস্থলী পর্যায়ে আলটিমেটলি গ্যাস্ট্রিন নিঃসরিত হইতো, এবং আন্ত্রিক পর্যায়ে নিঃসরিত কি হবে বলো? কোলেসিস্টোকাইনিন, যেটাকে আমরা সিসিকে দিয়ে সংক্ষেপে প্রকাশ করতে পারি, এবং সিক্রেটিন। এই দুটো হরমোন নিঃসরিত হবে। আচ্ছা, এখন এই দুটো হরমোনের যদি সংক্ষিপ্ত করে আমরা যদি কাজটা একটু পড়ে নেই, তাহলে দেখো, সিক্রেটিন কি করে বলতো? গ্যাস্ট্রিক রস নিঃসরণকে বন্ধ করে, এবং ওদিক দিয়ে হচ্ছে আমাদের আহ তুমি চিন্তা করতে পারো অগ্ন্যাশয় রসের ক্ষরণটাকে আবার বাড়ায় দেয়। ওকে, আচ্ছা। আর কোলিসিস্টোকাইনিন কি করে বলতো? এটা হচ্ছে যে গতিটাকে স্লো করে দেয়। ঠিক আছে, মানে দুইটা হরমোন দুইটা ভিন্ন ভিন্ন কাজ করতেছে। পারা যাবে না? আচ্ছা, এবার চলে আসো ভাই, অগ্ন্যাশয় রস নিঃসরণ এবং হচ্ছে পিত্ত নিঃসরণ। হ্যাঁ, দুটাকে আমরা একসাথে পড়তেছি। কেন একসাথে পড়তেছি? কারণ এখানে ওই যে দুই ভাই আমাদের সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন, ওরা কিন্তু আলটিমেটলি এখানে কাজ করতেছে। ওকে, কোলেসিস্টোকাইনিন একই জিনিস। হ্যাঁ, কাইনিনটা সঠিক উচ্চারণ, so আমি একটু ঠিক করে দিচ্ছি। আচ্ছা, তো এখানে আমি একটু আগে কি বলতেছিলাম বলতো? সিক্রেটিন কি করে? পাকস্থলীতে গ্যাস্ট্রিক রস নিঃসরণ বন্ধ করে দেয়, তাই না? ঠিক আছে, ভেরি গুড। কিন্তু কোনটাকে বাড়ায়? সে হচ্ছে আলটিমেটলি অগ্ন্যাশয় রস নিঃসরণটাকে বাড়ায় দেয়। ঠিক আছে, কারণ এখন তো খাবার কোথায় চলে যাচ্ছে? ডিওডোনামে চলে যাচ্ছে। এবং আমরা জানি ডিওডোনামে হচ্ছে অগ্ন্যাশয় কি করবে? ওই যে উইসাং নালীর মাধ্যমে তার অগ্ন্যাশয় রসকে পাঠিয়ে দিবে। রাইট? বিষয়টা কি বুঝতে পারছো? এই জন্য এখানে সিক্রেটিন থাকা এত বেশি ইম্পর্টেন্ট। সিক্রেটিন একদিক দিয়ে হচ্ছে যে গ্যাস্ট্রিক জুসের নিঃসরণটাকে বন্ধ করে দেয়, যাতে খাবারটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে পাকস্থলী থেকে বের হয়ে আসতে পারে, এবং সেটা অগ্ন্যাশয় রস ক্ষরণটাকে উদ্দীপিত করে, বৃদ্ধি করে দেয়। বুঝতে পারছো? দেখো এখানে কিন্তু, হ্যাঁ, এরকম কিন্তু কথা আছে। রাইট, এখানে আরো কিছু কথা আছে, আমি বলতেছি, সমস্যা নেই। দেখো, সিক্রেটিন কি করে বলতো? এই যে যকৃৎ এবং অগ্ন্যাশয়কে হচ্ছে বাইকার্বনেট আয়ন উৎপাদনে উদ্দীপ্ত করে। যকৃতে কিভাবে তৈরি করে বলো? আমরা জানি পিত্ত রসটা কিন্তু আলটিমেটলি যকৃৎ থেকে তৈরি হয়ে আসছে, এবং পিত্ত রসে আলটিমেটলি বাইকার্বনেট আয়ন থাকে, যেটা হচ্ছে একটা ক্ষারীয় আয়ন, খাবারটাকে ক্ষারীয় বানায়। রাইট? আচ্ছা, অগ্ন্যাশয়ের ভিতরে যে অগ্ন্যাশয় রসগুলো আছে সেটা কিন্তু অলরেডি ক্ষারীয় প্রকৃতিরই হয়। তো এই ক্ষারীয় প্রকৃতির রসগুলো ক্ষরণ করার কাজটা কিন্তু কে করতেছে বলো? তুমি বলতে পারো সিক্রেটিন করতেছে, তাই না? উদ্দীপনা দিচ্ছে, ফলে যে অগ্ন্যাশয় রস এবং পিত্ত ক্ষারীয় প্রকৃতির হয়। ঠিক আছে, এর ফলে কি হবে? এই পাকস্থলীর অম্লীয় অবস্থাটা প্রশমিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোলেসিস্টোকাইনিন কি করে বলতো? অগ্ন্যাশয়কে এনজাইম সৃষ্টির জন্য উদ্দীপ্ত করে, এবং পিত্তথলিকে পিত্ত নিঃসরণের জন্য উদ্দীপ্ত করে। এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পিত্ত নিঃসরণ, তাই না? সে হচ্ছে আলটিমেটলি ওই যে পাইলোরিক পাম্প, এটাকে আমরা বলি, পাইলোরিক পাম্পের মাধ্যমে খাবারটাকে স্লোলি ডিউরোনামে আনবে, এটা একটা কাজ করবে। এবং আরেকটা হচ্ছে যে পিত্তথলি থেকে, পিত্তথলির দেওয়ালটাকে সংকুচিত করে সেখান থেকে পিত্ত রসকে সিস্টিক নালীর মাধ্যমে নিয়ে আসবে। ওকে, এইটা তার মেইন কাজ, একটু মাথায় রাখবা। আচ্ছা, সো এখানে আলটিমেটলি পুরো জিনিসটা হচ্ছে বিভিন্ন রিফ্লেক্সের মাধ্যমে কন্ট্রোল হয়। এখানে কোন স্নায়ুটা দায়ী থাকে বলতো? ভেগাস স্নায়ু। ঠিক আছে, তার মানে আমি যদি তোমাকে একটা হ্যাক বলি, তোমার যদি কোনো স্নায়ুর নাম মনে না থাকে, তখন তুমি আল্লাহর হস্তে ভেগাস স্নায়ু দাগাই দিবা, বা বলে দিবা, হ্যাঁ, বা লিখে দিবা। বেশিরভাগ সময় মিলে যাবে, কারণ ভেগাস স্নায়ুটা কিন্তু আমাদের বডিতে অনেক জায়গা জুড়ে, হ্যাঁ, বিস্তৃত থাকে। আমাদের বডির সবচেয়ে বিস্তৃত স্নায়ু হচ্ছে ভেগাস স্নায়ু। ঠিক আছে, আমাদের পালমোনারি এটা শাখা থাকে, কার্ডিয়াক শাখা থাকে, এলিমেন্টারি শাখা থাকে, তাই না? বিভিন্ন দিকে শাখাগুলো থাকে। চ্যাপ্টার এইটা আমি তোমাদের বিস্তারিত বলবো। ওকে, তো আপাতত আমার মনে হয় যে এখান থেকে একটু পড়লেই যথেষ্ট। তাহলে আমাদের স্নায়ুতন্ত্রের ভূমিকাটা আমরা বুঝতে পারলাম। এইবার চলে আসো ভাই হরমোনের ভূমিকা। হরমোনের কি ভূমিকা আছে সেটা আমরা দেখার চেষ্টা করি। এখানে আবার বিভিন্ন রকম হরমোনের কথা এখানে পড়তেছি, তোমরা হয়তো জানো যে হরমোন বলতে আসলে কি বোঝায়, সো ওইদিকে আমি যাচ্ছি না। তো এখানে আমাদের বিভিন্ন রকম হরমোন কিন্তু দায়ী, তাই না? সবগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। এখানে মেনলি কি আসে, এটা হচ্ছে আমাদের এইচএসসি তে রিটেন আসে। সো এইচএসসি তে সিকিউ প্রশ্ন কিন্তু আসে, তাই না? হরমোনের ভূমিকাগুলো। সো আমাদের এখানে অনেকগুলো হরমোন আছে। সো আমি তোমাদের বলবো প্রথম 4টা 5টা হরমোন তুমি একটু ভালো করে পড়ে যাও, বাকিগুলো জাস্ট নাম পড়ে যাবা। ঠিক আছে, আমি তো সবগুলো এক্সপ্লেন করবো অবশ্যই, তুমি জাস্ট এইভাবে করে একটা হ্যাক্স অ্যাপ্লাই করতে পারো। প্রথম 4টা 5টা হরমোনের ডিটেলস খুব ভালো করে পড়ে যাবা, বাকিগুলো শুধুমাত্র নাম পড়ে যাবা, তাইলেই হবে।
প্রথম দুটো হরমোন আমরা অলরেডি মেনশন করে আসছি, তাই না? একটা হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন এবং আরেকটা হচ্ছে সিক্রেটিন হরমোন। এদের মেইন কাজ কি? গ্যাস্ট্রিন হরমোন গ্যাস্ট্রিক জুস নিঃসরণকে বৃদ্ধি করে, তাই না? গ্যাস্ট্রিক এইচসিএল নিঃসরণকে বৃদ্ধি করে। আর সিক্রেটিন কি করবে? আমাদের ওই গ্যাস্ট্রিক জুস নিঃসরণকে হ্রাস করে এবং অগ্ন্যাশয় রস নিঃসরণকে বৃদ্ধি করে। এইটা হচ্ছে তাদের মেইন কাজ। দেখো, গ্যাস্ট্রিন নিঃসরিত হবে কোত্থেকে বলতো? মেনলি পাকস্থলীর পাইলোরিক প্রান্তের, হ্যাঁ, জি কোষ থেকে। ঠিক আছে, মানে পাকস্থলী জি কোষ শেষ, একটু তুমি মাথায় রাখো, জি ফর গ্যাস্ট্রিন। ওকে, আচ্ছা, ঠিক আছে। এরা কি করবে দেখো, যে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক জুস নিঃসরণ হইতে সহায়তা করবে এবং এই সেলের ক্ষরণ নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। পাকস্থলীতে খাদ্য গ্রহণের পরিবেশ সৃষ্টি করবে। তাই তো? তুমি হয়তো জানো যে এই সেলগুলো কি করে, নিষ্ক্রিয় পেপসিনোজেন এবং প্রো রেনিনকে তারা সক্রিয় পেপসিন এবং রেনিনে কনভার্ট করে, যাতে খুব সহজে প্রোটিওলাইটিক ক্রিয়াগুলো এখানে হইতে পারে, তাই না? প্রোটিন সামান্য এখানে ভাঙতে পারে। এটাই হচ্ছে পরিবেশ সৃষ্টি করা বলতে বোঝাচ্ছে। সিক্রেটিন দেখো কি বলা হয়েছে, প্রথম আবিষ্কৃত হরমোন কিন্তু সেই সিক্রেটিন। এটা হচ্ছে আমরা হচ্ছে পরবর্তীতে একটা চ্যাপ্টারে পড়বো। ঠিক আছে, এটা আমাদের এই চ্যাপ্টারে পড়া না, এটা হচ্ছে আমরা এন্ডোক্রাইনোলজির ভিতরে চ্যাপ্টার 8 এর ভিতরেই পড়বো। তো এই হরমোনটা কি আবিষ্কার করছে বলতো? এটা আমাদের এই চ্যাপ্টারে পড়া না, জাস্ট আমি একটু বলে দিচ্ছি। স্টার্লিং এবং বেলিস। হ্যাঁ, বেলিস, স্টার্লিং এবং বেইলিস। একটু মাথায় রাখো, আমরা সামনে এটা মেনশন করব, কোনো সমস্যা নাই। এটা কোত্থেকে রিলিজ হয় বলতো? এটা মেনলি ডিওডেনাম থেকেই রিলিজ হয়। তো আমরা হয়তো জানি ক্ষুদ্রান্তের তিনটা অংশ থাকে, তাই না? ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। সো মেনলি ডিওডেনাম হচ্ছে ক্ষরণের কাজটাই বেশি করে থাকে, জেজুনাম ইলিয়াম হচ্ছে মিলি শোষণের কাজটা বেশি করে থাকে। অপোজিটটাও করতে পারে, বাট এগুলো বেশি হয়ে থাকে। সো ডিওডেনামের মিউকোসা থেকে আসলে কি রিলিজ হবে বলতো? সিক্রেটিন রিলিজ হবে। ঠিক আছে, এর প্রভাবে কি হবে? অগ্ন্যাশয় রস নিঃসৃত হবে, তাই তো? আচ্ছা, তাছাড়া এটা কি করে বলতো? পাকস্থলীতে পেপসিন এনজাইমকে উদ্দীপিত করে বা রিলিজ করে এবং হচ্ছে যকৃতকে পিত্তক্ষরণে উদ্দীপ্ত করে। ওকে, এটা একটু মাথায় রাখো। তারপর কি দেখো, কোলেসিস্টোকাইনিন, এটার অপর নাম কি? প্যানক্রিওজাইমিন। ওকে, প্যানক্রিওজাইমিন, তুমি একটু নামের সাথে মিলায় দেখো তো। প্যানক্রিও, সেটা কি প্যানক্রিয়াসের সাথে মিল আছে না বলো তো? প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের সাথে মিল আছে। প্যানক্রিয়াস মানে কি বলো? অগ্ন্যাশয়। অর্থাৎ এই কোলেসিস্টোকাইনিন বা প্যানক্রিওজামিন, তার মূল কাজটা হচ্ছে অগ্ন্যাশয় নিয়ে। ওকে, দেখো, সে অগ্ন্যাশয়ের বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করে। অগ্ন্যাশয় যাতে খুব সুন্দর করে ওই বাইকার্বনেট রিলিজ করতে পারে, এনজাইম তৈরি করতে পারে, হ্যাঁ, এটা সে কন্ট্রোল করে। এবং সে কি করবে বলে, যে সিক্রেটিনের মতো অগ্ন্যাশয় রসক্ষরণকেও সে উদ্দীপিত করতে পারে এবং পিত্তথলিকে সংকোচন ঘটিয়ে সে পিত্ত রসকে বের করে আনতেও কিন্তু উদ্দীপনা যোগাতে পারে। ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপর চলো আসো ভাই, সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন কোত্থেকে রিলিজ হবে দেখো তো? এটা মেনলি আমাদের পাকস্থলী এবং অন্ত্র দুইটা জায়গা থেকে রিলিজ হতে পারে, ডি কোষ থেকে রিলিজ হতে পারে। হ্যাঁ, এই কোষগুলাই জি কোষ, ডি কোষ, আই কোষ, সি কোষ, এক্স কোষ, এরকম বিভিন্ন রকম কোষ আছে। এক একটা কোষ দেখতে এক এক রকম, তোমার ছবি টবি আঁকার দরকার নাই, তুমি জাস্ট মাথায় রাখবা। ঠিক আছে, ডি কোষ থেকে কি রিলিজ হয় বলো? সোমাটোস্ট্যাটিন। ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপর দেখো, এটার কাজ কি দেখো, গ্যাস্ট্রিনের ক্ষরণ নিবারণ করে। অর্থাৎ সোমাটোস্ট্যাটিন হচ্ছে গ্যাস্ট্রিনের উল্টা কাজটা করে। গ্যাস্ট্রিন যেমন গ্যাস্ট্রিক জুস নিঃসরণটাকে বাড়াইতেছিল, সোমাটোস্ট্যাটিন কি করবে? সেটাকে হ্রাস করবে। দেখো, যে পাকস্থলীর রস বা গ্যাস্ট্রিক জুস ক্ষরণকে হ্রাস করবে, রাইট? এবং দেখো, সে কিন্তু অগ্ন্যাশয় রসের ক্ষরণও হ্রাস করে, মানে দুইটাকেই সে হ্রাস করে। বুঝতে পারছো? এটা একটু ইম্পর্টেন্ট। এন্টেরোকাইনিন কি করবে দেখো, তুমি একটু মাথায় রাখবা। এন্টেরোকাইনিন এবং পেপটাইড ওয়াই ওয়াই, এন্টেরোকাইনিন এবং পেপটাইড ওয়াই ওয়াই, তারা হচ্ছে ইলিয়াম থেকে ক্ষরিত হয়। আর বাকি সবগুলা, তুমি পাকস্থলীর কথা যদি বাদ দাও, বাকি অন্ত্র থেকে যেসব হরমোন গুলো রিলিজ হবে, তারা কিন্তু মেনলি ডিওডেনাম থেকে রিলিজ হবে, শুধুমাত্র এই দুটা বাদে, এন্টারোকাইনিন এবং পেপটাইড ওয়াই ওয়াই, তাই না? আচ্ছা, ঠিক আছে। দেখো, এন্টারোকাইনিন কি করে দেখো, ও হচ্ছে আলটিমেটলি ইলিয়ামের প্রাচীর থেকে, ইলিয়ামের প্রাচীরে যে আন্তরিক গ্রন্থিগুলো বিদ্যমান, তাদেরকে মল্টেজ, সুক্রেজ, ইনভার্টেজ এবং এরকম বিভিন্ন, এবং ল্যাকটেজ, এরকম বিভিন্ন এনজাইম নিঃসরণে সহায়তা করবে। ঠিক আছে, উদ্দীপনা দিবে। পেপটাইড ওয়াই ওয়াই কি করবে দেখো, যে এটা হচ্ছে মিলি ধীর গতিতে খাদ্য প্রবাহিত হয়, যাতে দক্ষতার সাথে পরিপাক এবং শোষণ হইতে পারে, তাই না? যে খাবারটাকে আমি স্লো করে দিচ্ছিলাম, ওই যে পাইলোরিক পাম্পের মাধ্যমে, পাইলোরাস দিয়ে যে আমি খাবারটাকে আস্তে আস্তে বের করে আনতেছিলাম, তাই না? সেই কাজে কিন্তু পেপটাইড ওয়াই ওয়াই আমাকে অনেক বেশি সাহায্য করতেছে, তাই না? আচ্ছা, তারপর দেখো, এন্টারোগ্যাস্ট্রন, তাই না? এন্টারোগ্যাস্ট্রনের আরেকটা নাম আছে, সেটা কি বলো? জিআইপি। জিআইপি, জিআইপি কেন বলতেছি? গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, যেটা হচ্ছে গ্যাস্ট্রিক জুস নিঃসরণকে ইনহিবিট করতেছে বা বাধা দিচ্ছে।
ওকে, এখানে দেখো, এটা ডিওডোনাম থেকে রিলিজ হয়, তো আমাদের আলাদা করে পড়ার দরকার নেই। এটা হচ্ছে পাকস্থলীর বিচলন, মানে পাকস্থলীর যে মোচড়ামুচড়ি রিয়াকশনটা এবং গ্যাস্ট্রিক জুস নিঃসরণে সে বাধা দিবে, তাই না? তো আমরা কিন্তু এটাকে খুব খুব সহজে জিআইপি দিয়ে মনে রাখতে পারি। হ্যাঁ, মনে রাখবা জিআইপি। তারপর ধরো চারটা আছে ভিআইপি, এরা হচ্ছে গ্যাস্ট্রিক জুসকে নিঃসরণ হইতে বাধা দেয়। ওকে, একটু মাথায় রাখি বিষয়টা। ওকে, আচ্ছা দেখো, গ্যাস্ট্রিক সংকোচন হ্রাস করে দেয় বলে এটাকে আমরা কি বলতেছি বলো? গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, আমি অলরেডি বলে ফেলছি। এন্টারোক্রাইনিন, দেখো একটা হচ্ছে এন্টারোকাইনিন, হ্যাঁ, একটা হচ্ছে এন্টারোকাইনিন এবং একটা হচ্ছে এন্টারোক্রাইনিন। ওকে, এটা একটু মাথায় রাখবা। এবং এন্টারোক্রাইনিনের পরে তুমি দেখো ডিওক্রাইনিন আছে, তাই না? এন্টারোক্রাইনিন, ডিওক্রাইনিন। ওকে, তো একটু মাথায় রাখি যে ভাই, যাদের নামের শেষে ক্রাইনিন আছে, তো আমি এইভাবে মাথায় রাখবো, তারা হচ্ছে আন্ত্রিক গ্রন্থির উপর কাজ করে। তো এতক্ষণ কিন্তু আমরা আন্ত্রিক গ্রন্থির মেনশন গুলো পড়ি নাই, এতক্ষণ আমরা এই পাকস্থলী যে গ্রন্থিগুলো আছে, তাই না, যেখান থেকে গ্যাস্ট্রিক জুস রিলিজ হয়, তারপর আমরা হচ্ছে ওই অগ্নাশয় রস, পিত্তরস, এইগুলার ক্ষরণ গুলা কি মেনলি পড়াশোনা করতেছি। বাট এখন আমরা কি করব, মনে রাখবো যে ক্রাইনিন যাদের নামে আছে, তারা হচ্ছে আলটিমেটলি আন্ত্রিক গ্রন্থির দিকে চলে যায়। দেখো, এরা দুইজনে হচ্ছে আমাদের ডিওডেনাম থেকে রিলিজ হবে, কোয়াইট অবভিয়াস কথা। এন্টেরোক্রাইনিন কি করবে, লিভার কোন গ্রন্থিতে চলে যাবে। হ্যাঁ, আন্ত্রিক গ্রন্থির একটা অংশ এটা, লিভার কোন গ্রন্থি। এটা কি করবে বলতো? এটা হচ্ছে আলটিমেটলি উদ্দীপিত হয়ে আন্ত্রিক রস ক্ষরণ বৃদ্ধি করে। এবং ডিওক্রাইনিন কি করবে, ব্রুনারের গ্রন্থিকে উদ্দীপিত করে, সেটা হচ্ছে উদ্দীপিত হয়ে আন্ত্রিক রস ক্ষরণে সহায়তা করে। লিভার কোন গ্রন্থির কিন্তু আবার আলাদা কাজ আছে, ব্রুনারের গ্রন্থি কিন্তু আবার আলাদা কাজ আছে, সেগুলো আমরা আগের লেকচার গুলোতে ডিসকাস করবো। হ্যাঁ, আমি আলাদা করে আবার রেকর্ড করে তোমাদের পাঠাই দিব। তাহলে বিষয়টা বোঝা গেছে। এটা তুমি এভাবে হ্যাক্স আকারে মনে রাখো, কারণ দেখো ভাই, এতগুলো হরমোনের নাম তোমার কি মনে থাকবে? তোমার তো মনে থাকার কথা না। So আমি এই জন্য একটু তোমাদের জন্য পড়াটাকে ইজি করে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা এই প্রশ্ন ভাই, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড বা পিপি আমরা বলতে পারি। তোমরা হয়তো যে আলফা, বিটা, হ্যাঁ, তারপর ধর হচ্ছে ডেল্টা, এসবের নাম হয়তো শুনছো। সাথে কিন্তু কি ছিল 4 নম্বরে, গামা বা পিপি কোষ, রাইট? কই কই পড়তেছিলাম বলতো? এটা হচ্ছে মেনলি অগ্নাশয়ের বা প্যানক্রিয়াসের অন্তঃক্ষরা অংশের মধ্যে ছিল, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের অংশের মধ্যে ছিল। এবং এটা কি করে বলতো? অগ্নাশয় রস ক্ষরণকে বাধা দেয়। এটা তো মাথায় রাখো, না পড়লেও চলবে এগুলা। ভিল্লি কাইনিন, তাই তো? ভিল্লি মানে কি, তোমার বিলাসকে বোঝাচ্ছে, তাই না? বিলাই বা বিলাসকে বোঝাচ্ছে। দেখো যে ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে এটা হরিত হয়ে বিলাই বা বিলাসের কার্যকারিতা বৃদ্ধি করে, নামের সাথে আছে বিল্লি, তাই না? আচ্ছা, এরপর দেখো যে ভিআইপি, আমরা কি বলতেছিলাম? জিআইপি, ভিআইপি, এরা কি করে? এরা হচ্ছে আসলে গ্যাস্ট্রিক অ্যাসিড বা গ্যাস্ট্রিক জুস, তুমি চিন্তা করো, এদের নিঃসরণকে বন্ধ করে। হ্যাঁ, এদের নিঃসরণকে তারা বাধাগ্রস্ত করে। তো ভিআইপি মানে কি, ভেসো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড। ওকে, ভেসো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড, জাস্ট মাথায় রাখো। এছাড়া আমাদের আরো কিছু হরমোন আছে। হ্যাঁ, এখান থেকে আমি তোমাদের বলবো, তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কোনটা পড়বা? সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বো হচ্ছে যেটা গ্রিলিন। হ্যাঁ, সঠিক উচ্চারণ হচ্ছে গ্রেলিন। যাই হোক, এই গ্রিলিন কি করে বলতো? আমাদের ক্ষুধার উদ্রেক ঘটায়। আমাদের ক্ষুধা লাগলো কিনা, রক্তের ভিতরে গ্লুকোজ কমলো নাকি বাড়লো, এই জিনিসটাকে কে মনিটর করে বলতো? গ্রিলিন। সে কিন্তু রক্তে গ্লুকোজের লেভেলকে বাড়াইতেও পারে না, কমাইতেও পারে না, এটা মাথায় রাখবা। বাড়ায় গ্লুকাগন, কমায় ইনসুলিন। বাট দেখতে পারে কে, মানে মনিটর করতেছে, বাড়লো নাকি কমলো, এটা দেখতে পারে কি? গ্রিলিন। যদি কমে যায়, তখন সে হাইপোথ্যালামাসকে যায় সিগন্যাল পাঠায়, যে বস, খাবার কমে গেছে, খাবার এখন ইনটেক করার সিগন্যাল পাঠাও, তাই তাই না? এরকম বিষয়টা। ঠিক আছে। তো চিন্তা করে দেখো, আমরা যখন চিন্তা করি যে রোজার সময়, তাই না, রোজার মাস চলতেছে, আমরা হচ্ছে যখন সারাদিন 14 ঘন্টা রোজা রেখে যখন হচ্ছে ইফতার নিয়ে বসি, তখন কি মনে হয় যে এখন সব খাইয়া ফেলবো, তাই না? এরকম মনে হয় না? সব ইফতার আমি একে খেয়ে ফেলবো, ইফতারে আজকে শর্ট পড়বে। বাট আমরা কয়েক লোকমা খাওয়ার পরে কিন্তু দেখা যায় কি, আমার আর শরীর চলতেছে না, আর খাইতে পারতেছি না। সো এই বিষয়টা কিন্তু পুরোপুরি হরমোন দিয়ে কন্ট্রোল। আমাদের ক্ষুধা লাগে হচ্ছে গ্রেলিনের কারণে, আর ক্ষুধার পর তৃপ্তিটা পাওয়া, তাই না, এটাকে আমরা স্যাটাইটি বলি। হ্যাঁ, স্যাটাইটি বা তৃপ্তি পাওয়া, যে আমার পেট ভরে গেছে, আর খাইতে মন চাইতেছে না। মাঝে মাঝে আমাদের পেট না ভরলেও মন ভরে যায়, তাই না, আর খাইতে মন চায় না। এই জিনিসটা কি দিয়ে হয় বলতো? এই যে দেখো, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড দিয়ে হয় এবং পেপটাইড ওয়াই ওয়াই দিয়ে হয়। বুঝতে পারছো? এরা হচ্ছে মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে। নিউরো ট্রান্সমিটার কি আমি এখন আর বললাম না, এটা বলতে গেলে আবার অনেক সময় লাগবে। চ্যাপ্টার এইটা আবার আমরা পড়বো। ঠিক আছে, সব দোষ এখন আমরা চ্যাপ্টার এইটে দিয়ে দিতেছি। ঠিক আছে, মাথায় রাখো। ঠিক আছে, দেখো, এই কথাগুলো আমি কিন্তু এখানে বলছি ভাইয়া, দেখো তো, এই জিনিসগুলো আমি এখানে ডিসকাস করার চেষ্টা করছি। দেখো, এই যে গ্রিলিন হরমোনের মাত্রা বেড়ে যায়, ক্ষুধার উদ্রেক ঘটায়। এবং পিপি মানে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড এবং পেপটাইড ওয়াই ওয়াই, এই হরমোনের মাত্রা বেড়ে গেলে সেটা খাবারে তৃপ্তি আনে, তাই না? খাইতে ভালো লাগলো, আর খাইতে পারতেছে না, এরকম। তাহলে আমরা এই হরমোনের ভূমিকাটাও শেষ করলাম। এবার আসো ভাই, এই যে আমি যে খাবারটা খাইলাম, এই খাবারটা পরবর্তীতে কি হয়? পরিপাক হওয়ার পর যে সরল সরল উপাদানে কনভার্ট করলাম, এই সরল উপাদানগুলো কি হয় বলতো? বডিতে অ্যাবজর্বড হয়ে যায়, শোষিত হয়ে যায়। ওকে, এইটা একটু মাথায় রাখো। শোষিত কিসের মাধ্যমে হয় বলতো? ক্ষুদ্রান্তের মাধ্যমে হয়। এই ক্ষুদ্রান্তের
মধ্যে, হ্যাঁ, ক্ষুদ্রান্তের মধ্যে বলতে ক্ষুদ্রান্তের একদম ভেতরের যে লেয়ারটা আমরা বলতেছিলাম না, সে পেশা মামি, মি মানে কি মিউকোসা, মিউকোসার ভেতর আমরা কিছু আঙ্গুলের মতো অভিক্ষেপ দেখতে পাই, হ্যাঁ, ফিঙ্গার লাইক প্রজেকশন দেখা যায়, এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন দেখা যায়। বুঝতে পারছো? এদেরকে আমরা এক বচনে ভিলাস, বহু বচনে ভিলাই বলি। বুঝতে পারছো? এই ভিলাই গুলো দিয়ে কিন্তু আলটিমেটলি এই সরল খাদ্য উপাদানগুলো আমাদের বডির লসিকা তন্ত্র এবং রক্ত প্রবাহ, রক্ত সংবহন তন্ত্রের মধ্যে চলে আসে। বুঝতে পারছো? দেখো এখানে কিন্তু সেটা বলার চেষ্টা করছি। দেখো, আন্তরিক এপিথেলিয়ামের মাধ্যমে আসলে এই ভিলাই ইউলার মাধ্যমে রক্ত প্রবাহ এবং লসিকা প্রবেশ করে। এই প্রক্রিয়াকে আমরা কি বলতেছি? শোষণ বলতেছি। তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই এখানে রক্ত আনাটা কেন বেশি ইম্পর্টেন্ট, তাই না? লসিকা আনাটা কেন বেশি ইম্পর্টেন্ট? সো লসিকার কথাটা কোয়াইট অবভিয়াস যে ভাই লসিকা কিন্তু রক্ত ছাড়া কাজ করতে পারে না। লসিকায় আসেও রক্ত থেকে, লসিকা থেকে যায়ও রক্তের ভিতরেই। তার মানে লসিকায় কোনো কিছু আসা মানে সেটা আলটিমেটলি শিরাতন্ত্রের মাধ্যমে রক্তের সাথে মিশবে, এটা মাথায় রাখো। রক্ত এই খাবারগুলো নিয়ে কি করে? যকৃতে চলে যায়। পোর্টাল সংবহন তন্ত্রের মাধ্যমে যকৃতে চলে যায়, সেই খাবারগুলোকে সেখানে স্টোর করে। তাই তো? বুঝতে পারছো বিষয়টা? এটা একটু মাথায় রাখো। তো এখানে দেখো, মাথায় এখানে একটু বিষয়টা খেয়াল করে দেখো, আমাদের বলার চেষ্টা করা হয়েছে যে পাকস্থলীতে খাবারটা সম্পূর্ণরূপে পরিপাক হয় না, প্রোটিন জাতীয় খাবারের আংশিক এখানে পরিপাক হয়। এবং কেন এরকম হচ্ছে বলতো? আহ এখানে কিন্তু শোষণও হয় না। কেন শোষণ হয় না বলতো? কারণ পাকস্থলীর প্রাচীরে কিন্তু তেমন পরিমাণ ভিলাই থাকে না, তাই না? একদমই থাকে না, যার ফলে শোষণও কিন্তু বেশ কম হয়। কিছু কিছু জিনিসের শোষণটা হয়, যেমন পানি, পানি শোষণ হইতে আমাদের ভিলাইয়ের দরকার নাই। অ্যালকোহল, স্যালাইন, তারপর গ্লুকোজ বা কয়েক ধরনের ওষুধ, এগুলা পাকস্থলীতে শোষিত হইতে পারে। কেন বলতো? কারণ এগুলা শোষিত হওয়ার জন্য ভিলাইয়ের কোনো প্রয়োজন নাই। ওকে, এগুলো মিউকোসা দিয়ে সরাসরি শোষিত হইতে পারে। আচ্ছা, তারপর এখানে খেয়াল করে দেখো, বৃহদন্ত্রে কি হয় বলতো? ক্ষুদ্রান্তে যে পানিটা শোষণ হইলো না, সেটা হচ্ছে বৃহদন্ত্রে শোষণ হয়ে যায়। তার মানে পানি হচ্ছে সব জায়গায় শোষিত হইতে পারে, মনে রাখবো। পানি মেইনলি ক্ষুদ্রান্তে শোষিত হয়, এবং ক্ষুদ্রান্তে যতটুকু পানি শোষিত হইতে পারলো না, তার 70 থেকে 80% বৃহদন্ত্রে শোষিত হয়। এমন না যে বৃহদন্ত্রে বেশিরভাগ পানি শোষিত হয়। আচ্ছা, তোমাদের বই এভাবে লেখা যায় বৃহদন্ত্রে বেশিরভাগ পানি শোষিত হয়, বাট কথাটা এরকম, ক্ষুদ্রান্তে যেই পানিটা শোষিত হইতে পারলো না, হুম, রাইট, বর্জ্যের সাথে মিশে আছে, সেটাকে বৃহদন্ত্র শোষণ করে। ওকে, বিষয়টা এরকম। তারপর দেখো, এই কথা আমি অলরেডি বলছি, ডিওডেনাম থেকে মেনলি বিভিন্ন ক্ষরণ টরণটা হয়, বিভিন্ন হরমোনের কথা আমরা পড়ে আসলাম একটু আগে, তাই না? তাই না? সেই ক্ষরণের কাজগুলা মেনলি ডিওডেনাম থেকে হচ্ছে। আর জেজুনাম, ইলিয়াম, এটা কিন্তু শোষণের সাথে রিলেটেড। হ্যাঁ, ইলিয়াম থেকে কিন্তু আমরা দুইটা হরমোনের ক্ষরণ করছি, দেখছি না একটু আগে? এটা কিন্তু আমরা হচ্ছে আর ডিসকাস করতেছি না, জাস্ট তোমার একটা আইডিয়া আমি দিচ্ছি। এরপর আসলে হচ্ছে একটু ভিলাই নিয়ে আবার সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। একটু খেয়াল করে দেখো কি বলছে। ভিলাই হচ্ছে পরিশোষণের একক। ভিলাই না থাকলে পরিশোষণ হওয়া কখনোই পসিবল না। দেখো, এটা হচ্ছে ক্ষুদ্রান্তের যে মিউকোসা, না আবরণ বলতে এখানে মিউকোসাকে আমাদের কনসেন্ট্রেশন আনতে হবে। এন্ডোথেলিয়াম যেটা তৈরি করে, তাই না, ভেতরের যে আবরণটা তৈরি করে, এখানে আমাদের আঙ্গুলের মতো কিছু ভাঁজ পাওয়া যায়, তাই তো, কিছু কিছু প্রজেকশন পাওয়া যায়। অভিক্ষেপ মানে কি বলতো? অভিক্ষেপ মানে হচ্ছে প্রজেকশন, ঠিক আছে? অভিক্ষেপ মানে কি বলো? অভিক্ষেপ মানে প্রজেকশন। এই প্রজেকশন গুলাকে আমরা কি বলতেছি? একসাথে বিলাই বলতেছি। ওকে, ঠিক আছে। ওই দেখছো যে মিউকাস স্তরে পাওয়া যায়, যে আমি অলরেডি তোমাদের বলছি, এটা দিয়ে বিভিন্ন খাদ্য সার, হ্যাঁ, যে অ্যামিনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ভিটামিন, পানি, এগুলা কিন্তু শোষিত হইতে পারে। কি পরিমাণ এরকম ক্ষুদ্রান্ত ভিলাই পাওয়া যায় বলতো? এরকম ভিলাই 50 লক্ষ পাওয়া যাইতে পারে। ঠিক আছে, এবং এটা আমাদের বডি একটা বড় জায়গা কাভার করে রাখে, ওটা আমাদের দরকার নাই। আচ্ছা, তো এটা আমাদের দরকার নেই এত বেশি। এবার আসো হচ্ছে এখানে আরেকটা জিনিস আমাদের পড়তে হবে, আরেকটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে, সেটা কি বলতো? মাইক্রোভিলাই। তো আমরা অনেকে হচ্ছে ভিলাই আর মাইক্রোভিলাই এই জিনিসটাকে কম্প্রিহেন্ড করতে পারি না। হয়তো বুঝি যে ভিলাই আকারে বড় হয়, মাইক্রোভিলাই আকারে ছোট হয়। এখানে কিন্তু পুরো জিনিসটা বড় ছোটর কোনো বিষয় না। ভিলাইয়ের মেন কাজ হচ্ছে কি বলতো? খাবারটাকে শোষণ করা। আর মাইক্রোভিলাইয়ের মেন কাজটা হচ্ছে ভিলাইকে সহায়তা করা। তাই তো? তুমি এখানে খেয়াল করে দেখো, আমাদের এই যে তুমি যদি এখানে ছবিটা আসো, তাই না, এই যে উপরে যে ছবিটা তুমি দেখতে পারতেছো, এটা হচ্ছে ভিলাইয়ের ছবি, তাই না? এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের সেই আঙ্গুলের মতো অভিক্ষেপের ছবি। তুমি যদি এখানে বাইরের দিকে এই ইয়েলো লেয়ারটার দিকে একটু খেয়াল করে দেখো, এই যে এখানে যে দাগ দাগ গুলো দেওয়া আছে না, এই দাগ দাগ গুলো কেন দিচ্ছে বলতো? এই প্রত্যেকটা দাগের ভিতর এক একটা কোষ আছে, এই জিনিসটা ইন্ডিকেট করে। হ্যাঁ, এই প্রত্যেকটা দাগের ভিতর এক একটা কোষ আছে, যেমন এখানে একটা কোষ আছে, হ্যাঁ, এখানে একটা কোষ আছে। এটাকে আমরা এন্টেরোসাইট বলতে পারি এই কোষগুলাকে। তো এই বিভিন্ন কোষগুলো মিলে এরকম আঙ্গুলের মতো একটা প্রজেকশন তৈরি করতেছে। এইটাই হচ্ছে আমাদের সেই ভিলাস। হ্যাঁ, এক বচনে ভিলাস বলে, বহু বচনে ভিলাই বলে। তার মানে ভিলাই কিন্তু একটা সিঙ্গেল কোষ না, এটা হচ্ছে অনেকগুলা কোষের একটা কম্বিনেশন। আর তুমি চিন্তা করো, এই যে আমাদের কোষগুলো আছে, কোষের নিশ্চয়ই কোষ ঝিল্লি আছে। সেই কোষ ঝিল্লির ভিতরে কি থাকে বলতো? এরকম কিছু
আঙ্গুলের মতো প্রজেকশন থাকে, এখানেও আবার কিছু আঙ্গুলের মতো প্রজেকশন থাকে। সো আমাদের ভিলাই গঠনকারী প্রত্যেকটা এন্টেরোসাইটের প্লাজমা মেমব্রেনে যে আঙ্গুলের মতো অভিক্ষেপ গুলো আছে ছোট ছোট, সেইগুলোকে আমরা কি বলতেছি বলতো? মাইক্রোভিলাই বলতেছি। তাদেরকে আমরা কি বলবো বলো? মাইক্রোভিলাই। তুমি যদি এখানে একটু ফিগারটাকে খেয়াল করে দেখো, এই যে এগুলো হচ্ছে এক একটা ভিলাই, না এগুলো হচ্ছে এক একটা ভিলাই, এগুলো হচ্ছে এক একটা ভিলাই, রাইট? এবং এই ভিলার মধ্যে দেখো যে ছোট 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 হচ্ছে স্পাইকের মতো দেখা যাচ্ছে। এই ছোট ছোট স্পাইক গুলো কি বলতো? এইগুলো হচ্ছে আমাদের মাইক্রোভিলাই। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সেই মাইক্রোভিলাই, তাই না? রাইট, এগুলো হচ্ছে আমাদের সেই মাইক্রোভিলাই। এখন মাইক্রোভিল একটা বিশেষ স্ট্রাকচার তৈরি করে, যেটাকে আমরা কি বলি? ব্রাশ বর্ডার, তাই না? তোমরা যে দাঁত ব্রাশ করো না, সে দাঁত ব্রাশের মধ্যে দেখবা ব্রাশ করা যে নাইলনের ব্রিসেলস গুলো আছে, তারা কিন্তু দেখতে অনেকটা এরকমই হয়, তাই না? পাশাপাশি হচ্ছে ছোট ছোট অনেকগুলা থাকে। তো বিষয়টা এরকম। মাইক্রোভিলার কাজটা কি বলতো? ওরা হচ্ছে মেনলি শোষণ তলটাকে, হ্যাঁ, শোষণের শোষণ তলটাকে বৃদ্ধি করে বিলাইকে খাদ্য শোষণে সহায়তা করবে। ওর কাজ হচ্ছে এইটাই। ওকে, দেখো যে বিলাইয়ের আবরণী টিস্যুর যে কোষগুলো আছে তারা আবার সূক্ষ্ম অভিক্ষেপ যুক্ত হয়, এই অভিক্ষেপ গুলোকে আমরা মাইক্রোভিলাই বলি। তারা একত্রিত ভাবে উপরিতলে এরকম ভাবে ব্রাশ বর্ডার তৈরি করতেছে, তাই না? এরকম ব্রাশ বর্ডার সে তৈরি করে, যেটা হচ্ছে শোষণ তলকে আরো বাড়িয়ে দেয়, যার ফলে খুব সহজেই খাবারের শোষণটা হওয়া পসিবল হয়। বুঝে গেছে কি? আচ্ছা, এখানে এখানে হচ্ছে আরো কিছু কথা লেখা আছে, দেখে দেখার চেষ্টা করি কি কি জিনিস লেখা আছে। শর্করা এবং আমিষ কি কি বলতো? সরল উপাদান, তাই এটা হচ্ছে সরাসরি বিলাসের মাধ্যমে রক্তে শোষিত হয়ে যায়। কিন্তু স্নেহদ্রব্য, এটা কিন্তু হচ্ছে আলটিমেটলি বিলাসের মাধ্যমে সরাসরি রক্তে যায় না। বিলাসের মাধ্যমে প্রথমে হচ্ছে লসিকা নালী বা ল্যাকটিয়েল আসে, সেই ল্যাকটিয়েল থেকে সেটা হচ্ছে লসিকা তন্ত্রে চলে যায়, সেই লসিকা তন্ত্র থেকে সেটা শিরাতন্ত্রে আসে। বুঝতে পারছো? এই লসিকা তন্ত্র থেকে সেটা কোথায় আসে বলতো? শিরাতন্ত্রে আসে। শিরাতন্ত্রে আসে মানে রক্তের মধ্যে পরবর্তীতে মিশে। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? শর্করা আমিষ বিলাই থেকে সরাসরি রক্তে চলে যায়, কিন্তু স্নেহদ্রব্য লিপিড গুলো বিলাই থেকে সরাসরি রক্তে আসে না। সে প্রথমে ল্যাকটিয়াল বা লসিকা নালীতে যায়, সেখান থেকে লসিকা তন্ত্রে যায়, সেখান থেকে রক্তে আসে, তাই না? মানে মাঝখানে একটা আলাদা স্টেপ আছে। এখন প্রশ্ন হলো যে কেন ভাই স্নেহদ্রব্যকে আমি কেন হচ্ছে এরকম ভাবে লসিকা তন্ত্রে নিয়ে যাচ্ছি? এর অনেকগুলো কারণ আছে, সেটা আমরা আস্তে আস্তে করে দেখার চেষ্টা করবো। ওকে, আমরা একটু ধৈর্য ধরে দেখি, এই পড়াগুলো কিন্তু একটু কঠিন। এই যে খাদ্য উপাদানগুলো আমি বলতেছি, যেটা যেভাবেই শোষণ শোষণ হোক না কেন, সেটা আলটিমেটলি দুইটা যে কোনো একটা প্রসেস ফলো করে। হয় সেটা নিষ্ক্রিয় প্রক্রিয়া শোষিত হয়, প্যাসিভ অ্যাবজর্পশন, অথবা সেটা সক্রিয় প্রক্রিয়ায় শোষিত হয়। নিষ্ক্রিয় প্রক্রিয়ার জন্য কোনো বিপাকীয় শক্তি বা এটিপির প্রয়োজন নাই, আর সক্রিয় প্রক্রিয়ার জন্য অবশ্যই এটিপির প্রয়োজন আছে, শক্তির প্রয়োজন আছে। আমি কি তোমাদের বিষয়টা বুঝাইতে পারলাম? আচ্ছা, তো সক্রিয় শোষণ কিভাবে হয়, নিষ্ক্রিয় শোষণ কিভাবে হয়, ওই মেকানিজম আমাদের দরকার নাই। ওটা তোমরা হচ্ছে বোটানিতে বা চ্যাপ্টার 9 অল্প করে পড়বা। আবার কেউ যদি আরো বিস্তারিত জানতে চাও, এটা হচ্ছে আমাদের মেডিকেল স্টাডিজে হিস্টোলজিতে আছে, ফিজিওলজিতে শুরুর দিকে আছে, হ্যাঁ। সো চাইলে তোমরা ওইখান থেকে পড়তে পারো। যেহেতু আমাদের সিলেবাসে নাই, তো আমরা সক্রিয় নিষ্ক্রিয় আরো বিস্তারিত আলোচনা করতেছি না। আচ্ছা, এবার আসো হচ্ছে, যদি আমি একটু বিস্তারিতের মধ্যে চলে যাই, হ্যাঁ। প্রথমে আসো ভাই কার্বোহাইড্রেট। আমরা কি বলতেছিলাম? কার্বোহাইড্রেট প্রোটিন খুব ইজি, এরা হচ্ছে সরল উপাদান, খুব সহজেই ব্যাপিত হয়ে সেটা রক্তের মধ্যে মিশে যায়। এই জন্য দেখবা যে এটা হচ্ছে অত বেশি মেনশনও নাই। দেখো, শর্করাটা মেনলি বিভিন্ন মনোস্যাকারাইড আকারে রক্তের সাথে মিশতে পারে, হ্যাঁ। মনোস্যাকারাইড হয়তো আমরা কোষ রসায়নে অলরেডি পড়ে ফেলছি। এখানে আমরা দেখছি গ্লুকোজ একটা হেক্সোস, ফ্রুক্টোজ একটা হেক্সোস, তাই না, গ্যালাক্টোজ। এগুলাকে ভাঙলে আমি আর কোনো মনোস্যাকারাইড একক পাচ্ছি না। তো এরা কি করবে? এরা হচ্ছে সরাসরি সরাসরি ব্যাপন প্রক্রিয়া, হ্যাঁ, সক্রিয় শোষণ বা ব্যাপন প্রক্রিয়া কি করতে পারে? ক্ষুদ্রান্তের জেজুনাম অংশের ভিলাইয়ের মধ্যে শোষিত হইতে পারে। তো মনে রাখবা, আমি কি বলতেছিলাম? ডিওডেনাম হচ্ছে ক্ষরণের কাজটা মিললি করে, জেজুনাম ইলিয়াম হচ্ছে শোষণের কাজটা মিললি করে। এই জেজুনাম ইলিয়ামের মধ্যে কি বড় বলতো? নিশ্চয়ই ইলিয়ামটা বড়। তাহলে সবচেয়ে বেশি শোষণ কি সেখানে হয়? না, ইলিয়ামটা জেজুনাম থেকে বড় হইলেও জেজুনামের ভিতরে ভিলাইয়ের সংখ্যা ইলিয়াম থেকে বেশি। ওকে, ইলিয়ামটা বড় বাট সেখানে ভিলাই কম। সো সাইজের উপর ভিত্তি করে কিন্তু শোষণটা হচ্ছে না, শোষণটা হচ্ছে কি বলতো? পৃষ্ঠতলের ক্ষেত্রফল তথা ভিলাই সংখ্যার উপর ভিত্তি করে। এই ভিলাইটা বেশি কোথায়? জেজুনামের ভিতরে, এই জন্য জেজুনামেই খাবারের সবচেয়ে বেশি শোষণটা হয়। বুঝতে পারছো? সো এই জেজুনাম অংশের ভিতরে কিন্তু শর্করার মেইন শোষণের কাজটা হয়ে যায়, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে পারো। হ্যাঁ, এই প্রক্রিয়া হচ্ছে গ্লুকোজ এবং অন্যান্য মনোস্যাকারাইড গুলো শোষিত হয়। প্রোটিনের ক্ষেত্রে আসো, এখানে শুধুমাত্র প্রোটিনটা অ্যামিনো অ্যাসিড আকারে কিন্তু শোষিত হইতে পারে। তোমরা হয়তো পাকস্থলীতে পড়ছো যে পেপসিনের প্রভাবে কি হয়, আমিষগুলো ভেঙে আমাদের প্রোটিওজ এবং পেপটোনে কনভার্ট হয়। বাট এই প্রোটিওজ পেপটোন কিন্তু আমাদের কোষগুলো রিসিভ করতে পারে না। কেন? কারণ শুধুমাত্র আমাদের কোষগুলো কি চিনে? অ্যামিনো অ্যাসিড চেনে, তাই না? সে প্রোটিওজ পেপটনকে চিনতে পারে না। ওকে, এটা একটু মাথায় রাখবা। সো এই অ্যামিনো অ্যাসিড গুলো কোন জায়গা দিয়ে শোষিত হয় বলতো? ডিওডেনাম এবং জেজুনাম দিয়ে শোষিত হবে, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, এটাও কিন্তু এই
গ্লুকোজের মতোই বা কার্বোহাইড্রেটের মতোই সক্রিয় শোষণ এবং ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে শোষিত হইতে পারে। ওকে। আচ্ছা, লিপিডের শোষণ আসো এইটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে দেয়, যখন প্রশ্ন কঠিন করে তখন কিন্তু এটা দিয়ে দেয়। দেখো, তোমাদের বইয়ের মধ্যে ইন্ট্রোডাকশন দিয়েও দিচ্ছে, লিপিডের শোষণ কি বেশ জটিল, তাই না, একটু কঠিন প্রকৃতির, তাই না? সো আমরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি কেন লিপিডের শোষণটা একটু জটিল প্রকৃতির হয়। সো আমি পড়াটা খুব সহজে বুঝতাম না আমি যখন স্টুডেন্ট ছিলাম। তো আমি কি করতাম, আমি প্রথমে একটু মাথায় আইডিয়া নিয়ে নিছি। আমরা জানি তেল আর জল কিন্তু কখনো মেশে না, তাই না? কেন? কারণ তেল হচ্ছে লিপিড দিয়ে তৈরি, রাইট? এটা আমরা কোষ রসায়নে পড়ছি, তাই না? বিষয়টা এরকম। সো যেহেতু সে পানিতে আমি সহজে মিশাইতে পারতেছি না, আমি চাইলেই হচ্ছে পানির ভিতরে গ্লুকোজকে মিশাইতে পারি, তাই না? মানে কার্বোহাইড্রেট মিশলো, প্রোটিন মিশতে পারে, ঠিক আছে, বাট লিপিড কিন্তু এত সহজে মেশে না। এই জন্য লিপিডের শোষণটা কি হয়ে যাচ্ছে, জটিল প্রকৃতির হয়ে যাচ্ছে। কিরকম ভাবে তুমি দেখো তো, লিপিড আমি পরিপাক করার পর লাইপোলাইটিক এনজাইম দিয়ে সেটাকে ভাঙার পর, তাই না, কি কি জিনিসে কনভার্ট হইতে পারে বলো? বিভিন্ন ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হইতে পারে, গ্লিসারলে কনভার্ট হইতে পারে, কোলেস্টেরলে কনভার্ট হইতে পারে, মনোগ্লিসারাইডে কনভার্ট হইতে পারে, তাই না? এরকম বিভিন্ন অনুদেশে কনভার্ট হইতে পারে। এই সব অণু আবার একরকম ভাবে আমাদের বডি শোষণ করতে পারে না। এর মধ্যে গ্লিসারল জাস্ট 3 কার্বনের একটা যৌগ, তাই না, ট্রাইহাইড্রিক অ্যালকোহল, এবং কিছু ছোট ছোট ফ্যাটি অ্যাসিড, যেমন ধরো হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক বা বিউটাইরিক অ্যাসিড, হ্যাঁ, পেন্টানোয়িক অ্যাসিড, এগুলো কিন্তু ছোট ছোট অণু তুমি বলতে পারো। এরা হচ্ছে খুব সরাসরি ব্যাপন প্রক্রিয়ায়, হ্যাঁ, বা নিষ্ক্রিয় শোষণ প্রক্রিয়া, ব্যাপন কিন্তু একটা নিষ্ক্রিয় শোষণ প্রক্রিয়া, বুঝতে পারছো? এদের মাধ্যমে কিন্তু সরাসরি সেটা শোষিত হয়ে যায়, রক্তের মধ্যে চলে যেতে পারে। সো এখানে কিন্তু আবার ওই কার্বোহাইড্রেট আর প্রোটিনের মতোই, তাই না, মানে ওই গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিডের মতোই কাজটা হচ্ছে, সরাসরি বিলাইয়ের মাধ্যমে শোষিত হয়ে রক্তে চলে যাচ্ছে। বাট যেগুলো আকারে একটু বড় হয়, হ্যাঁ, বড় ফ্যাটি অ্যাসিডের অণুগুলো তুমি চিন্তা করো, স্টিয়ারিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, হ্যাঁ, অ্যারাকিডোনিক অ্যাসিড, বা লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, বা তুমি এখানে হচ্ছে মনোগ্লিসারাইডের কথা যদি তুমি চিন্তা করো, এই বড় বড় অণুগুলো কিন্তু অত সহজে রক্তের মধ্যে সরাসরি মিশতে পারে না। বুঝতে পারছো? তো বড় অণু ওরা কিন্তু এত সহজে এন্টারোসাইট দিয়ে শোষিত হইতে পারে না, তুমি এভাবে চিন্তা করতে পারো। তাইলে কিভাবে শোষিত হবে? এরা প্রথমে কি করে, পিত্ত লবণের সাথে যুক্ত হয়। ঠিক আছে, এটা প্রথমে কি করবে বলতো? এটা প্রথমে হচ্ছে পিত্ত লবণের সাথে যুক্ত হবে। পিত্ত লবণ কই পাওয়া যায় বলতো? পিত্ত রসের ভিতরে তোমাদের মনে আছে না, সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরোকোলেট, পটাশিয়াম ক্যালসিয়াম গ্লাইকোকোলেট বা পটাশিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম টরোকোলেট, রাইট? এদেরকে আমরা একসাথে কি বলতেছিলাম, পিত্ত লবণ বলতেছিলাম। এই পিত্ত লবণ কি করে, এই বড় বড় অণুগুলোকে একসাথে প্রথমে আবদ্ধ করে। আবদ্ধ করে তারা কি তৈরি করে বলতো, মাইসিলিয়াম তৈরি করে। ওকে, মাইসিলিয়াম তৈরি করে। দেন এই মাইসিলিয়ামটা আলটিমেটলি হচ্ছে শোষিত, মানে হ্যাঁ, শোষণের পথে অগ্রসর হয়। এটা যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এই বড় বড় অণুগুলো শোষিত হইতে পারে না। ওকে। এখন আমার প্রশ্ন আসলো, ভাই কেন ভাই এরকম করে আমাদের আলাদা করে আবার পিত্ত লবণকে এখানে নিয়ে আসতে হইলো? কারণ দেখো, এই যে আমাদের বড় বড় অণুগুলো, এরা কিন্তু তোমার হাইড্রোফোবিক। এরা কি বলো, এরা কিন্তু হাইড্রোফোবিক, এরা পানিতে অত সহজে মিশতে চায় না। আর তুমি চিন্তা করে দেখো, আমাদের যত রকমের এনজাইম, হরমোন বা রক্তের কথা চিন্তা করো, এখানে বেশিরভাগটাই তো পানি, তাই না? তো এখানে যদি আমি মিশাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই সমস্ত হাইড্রোফোবিক অংশগুলোকে ভিতরে প্যাকেট করে রেখে তার বাইরে হাইড্রোফিলিক অংশের একটা আবরণ আনতে হবে, তাই না, একটা লেয়ার আনতে হবে। তো সেই কাজটা আলটিমেটলি মাইসেলি গঠনের মাধ্যমে হয়ে যায়। তুমি যদি এখানে ছবিটা খেয়াল করে দেখো, এই ছবিটা তোমাদের বইয়ে নাই, আমি অনলাইন থেকে নিছি। তো এই ছবিটা খেয়াল করলে তুমি জিনিসটাকে সহজে বুঝতে পারবে। একটু খেয়াল করে দেখো, আমি কি করলাম, আমি এই বড় বড় ফ্যাটি অ্যাসিড বা কোলেস্টেরল, হ্যাঁ, বা মনোগ্লিসাইড, যাই বলতেছি না কেন, সবগুলোকে আমি ভেতরে নিলাম। বুঝতে পারছো? এখানে দেখো, পরবর্তীতে আমি কিন্তু বলছিও যেখানে কিন্তু হ্যাঁ কোলেস্টেরল কিন্তু থাকবে। আচ্ছা, এটা আমি পরে দেখাই দিব, সমস্যা নাই। তবে চিন্তা করে দেখো, এই যে এই গোলগুলো হচ্ছে কি কোলেস্টেরল, তাই না? এই ভেতরে এই গোলগুলো হচ্ছে কোলেস্টেরল, তাই তো? আর এই যে লম্বা লম্বা দেখতে পারতেছো, এগুলো হচ্ছে লেসিথিন। লেসিথিনের হাইড্রোফিলিক অংশটা বাইরে থাকবে, হাইড্রোফোবিক মানে ফ্যাটি অ্যাসিডের অংশটা ভেতরে থাকবে। ওকে। আর এই গোল গোল এগুলো হচ্ছে আমাদের সেই পিত্ত লবণ, তাই না, পিত্ত লবণ। এই পিত্ত লবণের হাইড্রোফিলিক অংশটা হচ্ছে বাইরে থাকবে, হাইড্রোফোবিক অংশটা কিন্তু ভেতরে থাকবে। মানে আমি হাইড্রোফোবিক যা আছে, যেটা পানিতে মিশতে পারে না, সবগুলোকে ভেতরে আমি পাঠাই দিলাম। আর যা পানিতে মিশতে পারে, হাইড্রোফিলিক, সেগুলোকে আমি বাইরের দিকে পাঠাই দিলাম, যাতে সে খুব সহজে যাতে ওই ওয়াটারি এনভায়রনমেন্ট বা হ্যাঁ ওই ক্ষুদ্রান্তের ভেতরে যাতে সার্ভাইভ করতে পারে, মিশতে পারে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। হাইড্রোফিলিক অংশটাকে হাইড্রোফিলিক অংশটাকে আমি শেল হিসেবে কাজ করাইবো, বাইরে বাইরে থেকে একটা আবরণের মতো কাজ করাইবো। আর হাইড্রোফোবিক অংশটাকে আমি একটা কোর বা কেন্দ্রের মতো কাজ করাবো, যাতে সেটা আমাদের পানির মধ্যে বা রক্তরস, ওয়াটারি এনভায়রনমেন্টের যাতে সে না আসতে পারে। ওকে। সো আলটিমেটলি কি হইতেছে, এই যেহেতু পিত্ত লবণ এসে আলটিমেটলি পুরো জিনিসটাকে পরিবহন বা ফেরিং করতেছে, হ্যাঁ, ফেরি করা মানে পরিবহন করা, তাই এই জিনিসটাকে আমরা ফেরিং ফাংশন বলি। নাইসিলি তৈরি হওয়াকে আমরা ফেরিং ফাংশন বলি, হ্যাঁ।
এগুলো তোমাদের আবার বইয়ে নাই, এগুলো হচ্ছে বায়োকেমিস্ট্রির পড়া, আমাদের মেডিকেলের পড়া। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, টিচাররা হচ্ছে এটা অনেক বেশি আমাদের শুনতে চান, তো তোমাদের নাই, আমি জাস্ট এমনি বললাম, এটা আমি ভালো করে পড়ছিলাম বলে আমি বললাম আর কি। ওকে, তো এখন দেখো এখানে কি বলছে, যে মাইসিলিন নামক এরকম কি হয় বলতো, ছোট ছোট স্নেহকণা গঠন করে। হ্যাঁ, যদিও ছোট ছোট বলাটা এখানে খুব উপযুক্ত কথা হয় নাই, আসলে আমি এখানে কি করলাম বলতো, একটা হাইড্রোফোবিক জিনিসটাকে হাইড্রোফিলিকের লেয়ার বানাই দিলাম, বুঝছো, যাতে সেটা পানিতে মিশতে পারে, রক্তরসে মিশতে পারে। এই কাজে কে সহায়তা করে বলতো, থায়োকাইনেজ এনজাইমটা এখানে সহায়তা করতেছে, এই পুরো কাজে সহায়তা করতেছে। যখনই আমাদের এই ফ্যাটি অ্যাসিডের বাইরে এরকম ভাবে হচ্ছে একটা হাইড্রোফিলিক লেয়ার তৈরি হয়ে যায়, তখন ওই ফ্যাটি অ্যাসিড গুলো পরিপাকের জন্য উপযুক্ত হয়ে যায়। তখন সেই ফ্যাটি অ্যাসিড গুলোকে আমরা কি বলি বলতো, সক্রিয় ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, রাইট, অ্যাক্টিভেটেড ফ্যাটি অ্যাসিড। বুঝা গেছে? বুঝতে পারছি কি বিষয়টা? ছবি দিয়ে আমি তোমাদের একটু এক্সপ্লেন করছি, ছবি না নিলে আসলে বোঝানোটা একটু কঠিন হইতো। আচ্ছা দেখো, এখানে আরো কিছু কথা লেখা আছে, এগুলো রিডিং করলেই হবে, যেটা আমি অলরেডি বলে ফেলছি। কোলেস্টেরল মাইসেলিন অন্তর্ভুক্ত হয়, চর্বি দ্রাব্য, বিভিন্ন ভিটামিন আমরা জানি, এ, ডি, ই, কে, তাই তো, অ্যাডেক, এরা কিন্তু চর্বিতে দ্রবণীয় হয়। এগুলো কিন্তু মাইসেলিয়ামের মধ্যে ইনক্লুডেড হবে, ঠিক আছে, মানে এই যে হাইড্রোফোবিক কোরটার মধ্যে ইনক্লুডেড হবে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এখন এখানে দেখো, এটার পরে আমাদের আরেকটা পড়া আছে, সেটা কি দেখো, বোঝার চেষ্টা করি। ক্ষুদ্রান্তের শোষণকারী কোষের মুক্ত প্রান্তের সংস্পর্শে এলে পিত্ত লবণ ছাড়া মাইসেলির উপাদানগুলো কি হয়ে যায়, ব্যাপন প্রক্রিয়ায় কোষের ভেতরে চলে যায়। কারণ আমি কি বলতেছিলাম বলতো, এই মাইসেলি তৈরি করা মেইন টার্গেটটা হচ্ছে পরিবহন করা। তো আমাদের পরিবহন করার কাজ শেষ হয়ে গেলে মাইসেলের গঠনটা ভেঙে যাবে, পিত্ত লবণ সেখান থেকে বের হয়ে বাকি যে অণুগুলো ছিল, বড় বড় ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, হ্যাঁ, তারপর কোলেস্টেরল, চর্বি 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 দ্রাব্য, ভিটামিন, এগুলোকে সে কোষের ভিতরে পাঠিয়ে দিবে। তো আমাদের মাইসিলিয়াম তৈরি করার টার্গেটে এটা ছিল যে ওই যে আমাদের ক্ষুদ্রান্তে যে কোষগুলা ছিল, হ্যাঁ, এন্টেরোসাইট যাদেরকে আমরা বলি, সেই কোষের ভেতরে পাঠায় দেওয়া। ওকে, যেহেতু পাঠায় দেওয়ার কাজ শেষ, সো আলটিমেটলি কি হবে বলতো, মাইসিলিয়াম থেকে এই পিত্ত লবণটা বের হয়ে বাকি উপাদানগুলোকে সে ঠেলে ঠেলে কোষের ভেতরে পাঠিয়ে দিবে। ওকে, দেখো যে ব্যাপন প্রক্রিয়াগুলো কি চলে যায় বলতো, কোষের শোষণকারী কোষের ভেতরে চলে যাবে। হ্যাঁ, এন্টেরোসাইটের ভিতরে চলে যাবে, একটু মাথায় রাখি, এন্টেরোসাইটের ভিতরে এটা চলে যায়। তার মানে বিষয়টা কিরকম দাঁড়ালো, তুমি যদি আবার ছবিটার মধ্যে আসো, এই ছবিটার মধ্যে আসো, তো আমি কি করলাম, আমি তো আলটিমেটলি বুঝতেছি, এটা ধরো আমাদের পরিপাক নালীর এই পুরো অংশটা, এই জায়গাটা পুরো পরিপাক নালী। সেখান থেকে আলটিমেটলি আমরা কি করলাম বলতো, আলটিমেটলি হচ্ছে এখান থেকে ওই ফ্যাট জাতীয় জিনিসগুলোকে ফেরিং ফাংশনের মাধ্যমে, মাইসিলি গঠনের মাধ্যমে এই কোষগুলোর ভেতরে প্রবেশ করাই দিলাম। এই কোষগুলো কিন্তু সেই শোষণকারী কোষ, বুঝছো, এই যে এখানে যে কোষগুলো আছে, এইগুলো হচ্ছে সেই এন্টেরোসাইট যাদেরকে আমি বলতেছিলাম। এই কোষগুলোর ভেতরে আমি কি করলাম, নিয়ে গেলাম। তাহলে আমাদের একটা স্টেপ কিন্তু শেষ, বুঝছো? হ্যাঁ, বুঝছো? আমি আরেকবার বলি, দেখো, আমাদের গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ বা অ্যামিনো অ্যাসিড, তারা কিন্তু খুব সহজে এখানে ব্যাপন বা সক্রিয় শোষণ প্রক্রিয়া কিন্তু এই কোষগুলোর মধ্যে প্রবেশ করতে পারে, এখানে কিন্তু কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে ফ্যাট গুলা নিয়ে বা লিপিড অণুগুলা নিয়ে। লিপিড অণুর মধ্যে যেগুলো ছোট ছোট আছে, যেমন গ্লিসারল, ছোট ছোট তোমার ফ্যাটি অ্যাসিড, 3 কার্বন, 4 কার্বন, তারাও কিন্তু খুব সহজে এরকম ব্যাপন প্রক্রিয়ায় বা সক্রিয় শোষণ প্রক্রিয়ায় এই এন্টেরোসাইট গুলোর মধ্যে প্রবেশ করতে পারে, এখানে কিন্তু কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে বড় বড় অণুগুলো নিয়ে, তারা এত সহজে এই কোষগুলোর মধ্যে প্রবেশ করতে পারে না। তখন আমি হচ্ছে পিত্ত লবণ সহযোগে আমি সেখানে মাইসিলি তৈরি করি, তারপর হচ্ছে এই প্রবেশ করানো, এই কোষের ভিতরে প্রবেশ করানোর কাজটাকে ইজি হয়ে যায়, তাই না? তাহলে আমাদের এখানে একটা স্টেপ কিন্তু শেষ, পুরোপুরি কাজটা কিন্তু এখনো হয় নাই। পুরোপুরি কাজটা আমার এখনো শেষ হয় নাই। আমি কি করছিলাম, আমি খাবারের ব্রেকডাউন করছিলাম, ব্রেকডাউন করে এই উপাদানগুলোকে আমি নিছিলাম। সেই উপাদানগুলোকে আমি এখন কি করলাম, এই লুমেন থেকে, হ্যাঁ, বাইরের জায়গাটা হচ্ছে আমাদের সেই পরিপাক তন্ত্রের লুমেন, তাই না, অন্ত্রের লুমেন। সেখান থেকে এখন আমি কি করলাম বলতো, প্রথম স্টেপে কোষের ভিতরে নিলাম। এখন আমাদের কি করতে হবে, এই ভিলের মধ্যে যে রক্ত জালক গুলো আছে, সেই রক্ত জালকের মধ্যে উপাদানগুলোকে পাঠাই দিতে হবে, তাই না? কারণ আমাদের মেইন টার্গেট কি বলতো, রক্তের ভেতরে এই উপাদানগুলোকে পাঠায় দেওয়া। সো ওই অ্যামিনো অ্যাসিড বা তুমি মানে মনোস্যাকারাইডের কথা চিন্তা করো, তারা কিন্তু খুব সহজেই ব্যাপন প্রক্রিয়া কিন্তু এই রক্তের মধ্যে চলে আসতে পারে, এখানে কিন্তু কোনো জটিল প্রক্রিয়া নাই, তাই না? খুব সহজেই হচ্ছে কোষ থেকে ব্যাপন প্রক্রিয়ায় তারা রক্তের মধ্যে চলে আসতে পারে। সেখান থেকে সেটা বাহিত হয়ে হয়ে পোর্টাল শিরাতন্ত্রের মাধ্যমে যকৃতে চলে যায়, সেটা কিন্তু কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আবার কি, ফ্যাটে আমরা কি করছিলাম, এত কষ্ট করে মাইসিলে গঠন করে টোরে কোষের ভিতরে নিয়ে আসছি, ভেরি গুড। এখন কোষ থেকে আবার রক্তে আসতে গেলে আরেকটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা কি আমরা দেখার চেষ্টা করি, সেই ঝামেলাটা কি একটু দেখার চেষ্টা করি। হুম, হ্যাঁ, এখানে দেখো, এখানে দেখো, এই যে আমি উপাদানগুলো শোষণ করলাম, কোষের ভেতর এন্টারোসাইটের ভেতর নিয়ে আসলাম, নিয়ে আসার পর কি করে, সেটা আবার ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হয়ে যায়, ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হয়ে যায়।
এখন আমাকে বলো ট্রাইগ্লিসারাইড কি ছিল? একটা লিপিড অণু ছিল না, সরল লিপিড, তাই না? ওই যে তেল চর্বিকে আমরা একসাথে ট্রাইগ্লিসারাইড বলতাম। So আমরা তো অনেক সময় হচ্ছে এই তেল চর্বিকে সরাসরি খাচ্ছি, তাই না? ট্রাইগ্লিসারাইড খাচ্ছি। আমি খুব কষ্ট করে এই ট্রাইগ্লিসারাইডকে ভাঙলাম, হ্যাঁ, ভেঙে হচ্ছে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলকে আমি আলাদা করলাম, তাই না? এটা তো আমাদের সেই ওই লাইপোলাইটিক এনজাইম গুলো কাজ ছিল, তাই না? এই বিভিন্ন ফ্যাট, বিভিন্ন হচ্ছে বড় বড় চর্বি কণা, হ্যাঁ, যেমন হচ্ছে ট্রাইগ্লিসারাইডের কথা তুমি বলতে পারতেছো, তাই না? এদেরকে ভেঙে ভেঙে আমি ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে কনভার্ট করব, তাই না? আমি অনেক কষ্ট করলাম, ঠিক আছে, আবার অনেক মাইসিলিয়াম অনেক কাহিনী দিয়ে দিয়ে আমি হচ্ছে কোষের ভেতরে আনলাম, তাও ঠিক আছে। কোষের ভেতরে আসার পর কি হয়ে গেল? সেটা আবার ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হয়ে গেল, হ্যাঁ, সেটা আবার কি হয়ে গেল বলতো? ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হয়ে গেল। এখন বলতে পারো যে ভাই বেকার খাটতি না, এত কিছু করলাম সেটা তো আবার কোষের ভিতরে এসে আগের মতো হয়ে গেল, তাহলে আমার এত কষ্ট করার লাভটা কি ছিল, তাই না? এখানে কিন্তু দুইটা কাজ হচ্ছে। একটা কাজ কি জানো? একটা কাজ হচ্ছে আমি ভাঙার ভাঙার উদ্দেশ্য ছিল এইটাই, যাতে আমি কি করতে পারি, লুমেন থেকে এন্টেরোসাইটে আসতে পারি, তাই না? এন্টেরোসাইটে আসার পর সেটা আবার কি কনভার্ট হয়ে গেল সেটা আমরা পরে দেখতেছি। প্রথম টার্গেট কি ছিল? এন্টেরোসাইটে আনা। আনার কাজের জন্য কিন্তু মাইসিলিয়ামটা ইম্পর্টেন্ট ছিল, বুঝলা? আসার পর যখন আমরা যুক্ত হয়ে গেল, যে ট্রাইগ্লিসারাইড তৈরি করলো, এটার কিন্তু উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য বলতো? কাইলোমাইক্রন তৈরি করা, কাইলোমাইক্রন তৈরি করা, কাইলোমাইক্রন তৈরি করা। দেখো এটাকে এখানে কি বলা হয়েছে? ট্রাইগ্লিসারাইড হচ্ছে আলটিমেটলি কোলেস্টেরল এবং ফসফোলিপোপ্রোটিনের মোড়কে আবৃত হয়ে আবার কাইলোমাইক্রন তৈরি করে, হ্যাঁ, বুঝতে পারছো? এইটাও কিন্তু তুমি একই রকম ভাবে চিন্তা করতে পারো। আমি এখানে কাইলোম্যাক্রনের ছবিটা ইচ্ছা করে নেই নাই, কারণ এটা বুঝতে গেলে তোমাকে অ্যাপোপ্রোটিনের কনসেপ্ট গুলা, হ্যাঁ, কোলেস্টেরলের ভিএলডিএল, এলডিএল, এইচডিএল, এগুলো বিভিন্ন কনসেপ্ট তোমাকে জানতে হয়, সেগুলো তোমরা মেডিকেলে যাই পড়বা। সো এই জন্য আমি জটিল হয়ে যায় বলে কাইলোম্যাক্রনের ছবিটা তোমাদের নেই নাই, হ্যাঁ। তো জাস্ট তুমি এটাকেও তুমি সিমিলার ভাবেই ওই মাইসেলের সাথে তুলনা করতে পারো, বুঝতে পারছো? যে আমাদের এই ট্রাইগ্লিসারাইড তো হাইড্রোফোবিক ভাই, হাইড্রোফিলিক বানাইতে হবে। তো তার বাইরে আমি কি করব, এরকম ভাবে একটা লিপোপ্রোটিন, ফসফোলিপোপ্রোটিনের একটা আবরণ তৈরি করে দিব, হ্যাঁ। এই প্রোটিন যেহেতু বলতে আছে আমরা অ্যামিনো অ্যাসিড, সো এটা কিন্তু আবার পানিতে মিশতে পারে। সো হাইড্রোফোবিককে আমি হাইড্রোফিলিক এখানে হচ্ছে কাইলোমাইক্রন তৈরি করার মাধ্যমে বানায় ফেললাম, বুঝতে পারছো বিষয়টা? ওকে। এখন এই কাইলোমাইক্রনের যে স্নেহ কণাগুলো আছে, তারা কি করবে? এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় সেটা আলটিমেটলি হচ্ছে লসিকা নালীতে চলে আসে। এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় কি হয়? এখানে ক্ষরণটা হয়, বুঝছো? বের করে দেয়, টিপে টিপে আমি কোষ থেকে বের করে আনবো। যেহেতু বলতেছি ভাই এগুলো হচ্ছে বেশ বড় বড় কণা, তাই না? বড় বড় কণাগুলো কিন্তু ব্যাপন হয় না, ব্যাপন কিন্তু ছোট ছোট কণার হয়। তাহলে এখন আমি কি করব? তুমি যদি আবার ছবিটার মধ্যে চলে যাও, সবাই একটু মনোযোগ দিও, হ্যাঁ, কঠিন পড়া কিন্তু, মনোযোগ দিও। তো এখন কি হবে তুমি চিন্তা করে দেখো। আমি তো এখানে কি করলাম? ছোট ছোট কণাগুলোকে আনার ফলে আমি এখানে যুক্ত করে আবার বড় বড় কণা বানাই ফেললাম, তাই না? বড় বড় কণা আমি বানাই ফেললাম। এখন এই বড় বড় কণাগুলোকে আমি কি করব? এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় এই যে ল্যাকটিয়াল গুলো দেখতে পারতেছো, এই ল্যাকটিয়ালের মধ্যে আমি ক্ষরণ করব, তাই না? এই যে এখানে আমি কিন্তু দেখাইছিও না, মানে তোমাদের বই কিন্তু দেখানো হয়েছে, এই বড় বড় কণাগুলো কিন্তু আমাদের এই যে কাইলোমাইক্রন, তাই না? এই বড় বড় কণাগুলো কিন্তু কাইলোমাইক্রন, বুঝতে পারছো? তো আমি কি করব? কোষ থেকে এখন আর প্রথমে রক্তে না আসে, আমি কি করব? লসিকার নালীতে, কেন্দ্রীয় লসিকা নালী, প্রত্যেকটা ভিলায়ের মাঝখানে একটা মোটা লসিকা নালী পাওয়া যায়, এটা হচ্ছে কেন্দ্রীয় লসিকা নালী। এটা হচ্ছে কাইলোমাইক্রন রিসিভ করার পর এটা সাদাটে হয়ে যায়, বুঝছো? অনেকটা সাদাটে হয়ে যায়। এই জন্য এটাকে আমরা কি বলতে পারি বলতো? ল্যাকটিয়াল বলতে পারি, বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, তাহলে লসিকা নালীতে আসলো। লসিকা নালীতে সেটা যুক্ত হয়ে কোথায় চলে যাবে বলতো? লসিকা তন্ত্রে চলে যাবে। সেখান থেকে সেটা আলটিমেটলি শিরাতন্ত্রে ড্রেইন করবে, কারণ লসিকা তন্ত্রের কাজই ভাই একটা, সে যা পাবে সেটাকে শিরাতন্ত্রে পাঠাই দিবে। ওকে, বুঝতে পারছো আমার বিষয়টা? তাহলে এই হচ্ছে আমাদের পুরো লিপিডের শোষণটা। ওকে, দেখো এখানে আমি যদি লাস্টের কথাগুলো তোমাদের একটু দাগাই দিই। দেখো যে এখানে কি হচ্ছে বলতো? এক্সোসাইটোসিস হচ্ছে। এক্সোসাইটোসিস কি বলতো? বড় বড় এই পদার্থগুলো আমি কি করব? বাইরে বের করে দিব। কোথায় বের করে দিচ্ছি? ল্যাকটিয়ালের মধ্যে আমি বের করে দিচ্ছি, তাই না? যে কোথায় বেরিয়ে কোথায় আসে? বিলাসের কেন্দ্রীয় লসিকা নালী, যেটাকে আমরা ল্যাকটিয়াল বলতেছি কারণ অনেকটা সাদাটে হয়ে যায়। এটার মাধ্যমে সে লসিকা তন্ত্রে চলে যায়। সেই লসিকা তন্ত্র কিন্তু আলটিমেটলি শিরাতন্ত্রের সাথে যুক্ত হয়ে রক্ত প্রবাহে চলে আসে। তাহলে অনেক কাহিনী বাহিনী করে, অনেক কষ্ট কষ্ট করে আলটিমেটলি সেটা কোথায় আসলো বলতো? আলটিমেটলি সেটা আসলো কোথায়? সেটা আসলো হচ্ছে আমাদের রক্ত প্রবাহে, বুঝতে পারছো? তাহলে আমি হচ্ছে অনেকটা সময় নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, একটু সহজ বাংলায় কিন্তু বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো তাও যদি তোমাদের ডাউট থাকে অবশ্যই আমাদের গ্রুপে তুমি তুমি জানাবা। আমি দরকার হয় আরেকটু তোমাদের ইজি করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সো আমাদের মেনলি জটিল পড়াগুলো শেষ। এখন জাস্ট আমরা 5 মিনিট সময় নিব, 5 মিনিটের মধ্যে এগুলো একটু বলে ফেলি। খেয়াল করে দেখো, পানি শোষণটা কিন্তু সব জায়গা দিয়ে হইতে পারে, আমরা অলরেডি দেখছি। পাকস্থলী দিয়েও হইতে পারে, ডিওডেনাম দিয়ে হইতে পারে, জেজুনাম, ইলিয়াম দিয়ে হইতে পারে, ইভেন বৃহদন্ত্র দিয়েও কিন্তু হইতে পারে। বাট মূল স্থান কোনটা বলো তো? ক্ষুদ্রান্ত, তাই না?
ক্ষুদ্রান্ত দিয়ে কিন্তু অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণটা হয়। রাইট, দেখো প্রতি ঘন্টায় 200 থেকে 400 মিলিলিটার পানি শোষিত হবে। শোষণের পর অবশিষ্ট পানিটা আলটিমেটলি বৃহদন্ত্রে শোষিত হবে। অবশিষ্ট পানির 70 থেকে 80 ভাগই কিন্তু বৃহদন্ত্রে শোষিত হয়ে যায়। ঠিক আছে, বইয়ের ভিতরে এভাবে সুন্দর করে লেখা নাই, আমি তোমাদের সুন্দর করে নোট ডাউন করে দিছি নোটের ভিতরে। ওকে, আচ্ছা, খনিজ লবণটা কিন্তু সরাসরি হচ্ছে সক্রিয় পদ্ধতিতে শোষিত হইতে পারে ক্ষুদ্রান্তে বিলাই দিয়ে। আচ্ছা, এটা গেল। ভিটামিন দেখো আমরা এডিই কে, তাই না, এরা কিন্তু কিভাবে শোষিত হয় অলরেডি দেখছিলাম না আমরা। আমরা কিন্তু এটা অলরেডি হচ্ছে মাইসিলিয়ামের মধ্যে পড়ে ফেলছি, তাই না, এই যে পিত্ত লবণ এরা মাইসিলিয়াম তৈরি করে, অলরেডি পড়ে ফেলছি। ভিটামিন সি এবং কয়েক প্রকার ভিটামিন বি তারা হচ্ছে ব্যাপন এবং সক্রিয় শোষণ প্রক্রিয়ায় ক্ষুদ্রান্তে শোষিত হতে পারে, ওই তোমার কার্বোহাইড্রেট প্রোটিনের মতো করে। ওকে, আচ্ছা, শোষিত হওয়ার পর এদের পরিণতি কি হয়, তাই না, আমি তো রক্তে নিয়ে গেলাম, তাই না, রক্তে নিয়ে যাওয়ার পর সেটার কি হয়, কি বলতেছিলাম, পোর্টাল শিরাতন্ত্রের মাধ্যমে সেটা যকৃতে যাবে, তাই না। বুঝতে পারছো বিষয়টা? এটা হচ্ছে প্রথম কথা। যকৃৎ কি করে বলতো, এক্সট্রা উপাদানগুলোকে নিজের মধ্যে সঞ্চয় করে, আর যে উপাদান হচ্ছে আমাদের বডির দরকার, কোষে কোষে দরকার, সেইগুলোকে সে হচ্ছে হেপাটিক শিরার মাধ্যমে কোথায় পাঠায় দেয় বলতো, হৃৎপিণ্ডে পাঠায় দেয়। বিষয়টা কিরকম তুমি চিন্তা করো, এই ধরো আমাদের যকৃৎ, হ্যাঁ, তুমি চিন্তা করো এখানে বিষয়টা বুঝতে হবে, ঠিক আছে, মুখস্থ তো করবাই, বাট তার আগে একটু বুঝে নাও। এই ধরো আমাদের যকৃৎ, তো যকৃৎ কি করতেছে বলতো, আমাদের হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে, এটা ধরো আমাদের সেই হেপাটিক পোর্টাল শিরা, হেপাটিক পোর্টাল পেন, এটার মাধ্যমে আমাদের এই পরিপাক তন্ত্র থেকে, পরিপাক নালী থেকে এই উপাদানগুলোকে সংগ্রহ করলো। হ্যাঁ, এক্সট্রা উপাদানগুলোকে সে নিজের মধ্যে জমা করবে এবং বডির জন্য প্রয়োজনীয় উপাদানগুলোকে সে কোথায় পাঠিয়ে দিবে বলতো, হৃৎপিণ্ডে পাঠিয়ে দিবে। ঠিক আছে, যে এরকম ভাবে সে হৃৎপিণ্ডে পাঠায় দেয়। হৃৎপিণ্ডে যে শিরার মাধ্যমে পাঠায় তার নাম কি বলতো, হেপাটিক শিরা, হেপাটিক বেইন। ওকে, হেপাটিক বেইন। তাহলে হেপাটিক পোর্টাল বেইন আর হেপাটিক বেইন কিন্তু আলাদা জিনিস। হৃৎপিণ্ড, হ্যাঁ, আমাদের এই হৃৎপিণ্ড এই উপাদান সমৃদ্ধ রক্তকে কি করবে বলতো, কার্ডিয়াক চক্রের মাধ্যমে পুরো কোষে কোষে পৌঁছায় দিবে। বুঝতে পারছো? সো আলটিমেটলি এইভাবে কিন্তু আলটিমেটলি আমাদের পোর্টাল শিরাতন্ত্রটা কাজ করে। ওকে, বুঝছো? হ্যাঁ, কথাগুলো বুঝতে হবে। এখানে দেখো কি বলা হয়েছে যে গ্লুকোজে তো প্রথমে বলছে যে কেন ভাই গ্লুকোজ নেওয়া লাগবে, কোষে শক্তি তৈরি করে, তাই না, আমাদের ফ্যাটি অ্যাসিড কিন্তু কোষে শক্তি তৈরি করে, গ্লুকোজকে ব্রেকডাউন করা ইজি, একটু মাথায় রাখো। ঠিক আছে, এখন এখানে খেয়াল করে দেখো গ্লুকোজটা কিভাবে হচ্ছে বডিতে ইউটিলাইজ হচ্ছে। এই যে গ্লুকোজটা হচ্ছে সক্রিয় পরিবহন বা ব্যাপন প্রক্রিয়া, অন্ত্রের বিলাসের মাধ্যমে শোষিত হয়, শোষিত হয়ে সেটা হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে যায়, যকৃৎ থেকে হেপাটিক শিরার মাধ্যমে সেটা হৃৎপিণ্ডে আসে, হৃৎপিণ্ড থেকে হচ্ছে কার্ডিয়াক চক্রের মাধ্যমে সেটা বিভিন্ন কোষে যায়। কোষগুলো কি করে বলতো, সবাত শ্বসনের মাধ্যমে সেখান থেকে শক্তি উৎপাদন করে, অথবা এক্সট্রা পরিমাণ গ্লুকোজকে সে আবার কোথায় পাঠায় দেয়, সে আবার হচ্ছে যকৃতে পাঠায় দেয়, যাতে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন তৈরি হয়, তাই না। আচ্ছা, অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে বিষয়টা কি দেখো, এটা হচ্ছে প্রোটিন গঠনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেহের বিভিন্ন রকম প্রোটিন আছে, তাই না, আমরা কোষ শ্বসনে পড়ছি, কেরাটিন, কোলাজেন, তাই না, অস্থিতে সেইন প্রোটিন, কন্ড্রিন প্রোটিন, এরকম বিভিন্ন প্রোটিন আছে। আচ্ছা, তো এখানে দেখো যে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড আমি কি করবো বলতো, আমি এটাকে হচ্ছে জমাও রাখতে পারি, অথবা আমি ইউরিয়াও কিন্তু তৈরি করে, ইউরিয়া আকারে কিন্তু বডি থেকে নিষ্কাশন করে ফেলতে পারি রেচন তন্ত্রের মাধ্যমে। হ্যাঁ, এটা আবার অন্য চ্যাপ্টারে পড়া, চ্যাপ্টার 6 এর পড়া। আচ্ছা, তো এখানে একটু খেয়াল করে দেখো চক্রটা কিরকম হয় বা প্রসেসটা কিরকম হয়। অ্যামিনো অ্যাসিড হচ্ছে ওই আমাদের মনোস্যাকারাইড বা কার্বোহাইড্রেটের মতোই সক্রিয় পরিবহন বা ব্যাপনের মাধ্যমে সেটা অন্ত্রে বিলাসের মাধ্যমে সেটা কই যাবে বলতো, হেপাটিক পোর্টাল শিরা হয়ে যকৃতে আসবে, সেখান থেকে হেপাটিক শিরা হয়ে সেটা হৃৎপিণ্ডে যাবে, সেখান থেকে সেটা কার্ডিয়াক চক্রের মাধ্যমে কোষে যাবে, কোষে এটা কি করবে, হয় সেটা প্রোটিন গঠন ইউজ করবে, অথবা যকৃতে এসে সেটা আবার ইউরিয়া উৎপাদনে, হ্যাঁ, অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপাদনে ব্যবহার হয়ে যায়। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এরপর সবাই আমাদের লাস্ট টপিক, এটা পড়লে আমরা আজকে শেষ করে দিব। ঠিক আছে, দেখো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। দেখো এখানে কিন্তু মোটামুটি আমরা সেম সেম জিনিসই বুঝতেছি যে এটাও কিন্তু আমাদের শক্তি উৎপাদনের জন্য ইউজ হয়। তাই তো, শক্তি উৎপাদনের ক্ষমতা কিন্তু গ্লুকোজের প্রায় দ্বিগুণ, বাট আমরা শক্তি উৎপাদনের জন্য কিন্তু গ্লুকোজটাকে বেশি ব্যবহার করি। বুঝতে পারছো? তোমার মনে প্রশ্ন জাগতে পারে, কেন ভাই গ্লুকোজটাকে আমি কেন ব্যবহার করি, তাই না, এখান থেকে যদি ডাবল পরিমাণ শক্তি পাই তাহলে গ্লুকোজটাকে বেশি কেন ব্যবহার করি। তুমি চিন্তা করো ভাই, আহ বিদ্যুৎ শক্তি উৎপাদনের কাজে কিন্তু ইউরেনিয়ামকে ব্যবহার করা যায়, যায় না? অবশ্যই করা যাবে। খুব অল্প পরিমাণ ইউরেনিয়াম দিয়ে কিন্তু আমি অনেক পরিমাণ বিদ্যুৎ শক্তি তৈরি করতে পারি, বাট আমরা কিন্তু বিদ্যুৎ শক্তি তৈরিতে কমনলি ইউরেনিয়ামটাকে ব্যবহার করি না। ঠিক আছে,
কেন ইউরেনিয়ামকে ব্যবহার করি না, কমেন্টে আমাকে জানাবা, ঠিক আছে? তো জাস্ট কম পরিমাণ থেকে আমি বেশি পাই বলে ওটাকে ইউজ করতে হবে এমন কোনো বিষয় নাই। ওকে, দেখা যাক ওর পরিণতিটা কিরকম হয়। এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ধর নিষ্ক্রিয় প্রক্রিয়া পরিবহন হলো অন্ত্রবিলাসের মাধ্যমে, আমরা জানি। এখানে প্রথমে ল্যাকটিয়ালে যায়, ল্যাকটিয়াল থেকে সেটা হচ্ছে লসিকাতন্ত্র হয়ে শিরাতন্ত্রে উন্মুক্ত হয়। দেখো, ল্যাকটিয়াল থেকে সেটা থোরাসিক ল্যাকটিয়াল নালীতে যায়। হ্যাঁ, থোরাসিক লসিকা নালী বা থোরাসিক ল্যাকটিয়াল নালীতে যাচ্ছে, সেখান থেকে সেটা শিরাতন্ত্রে উন্মুক্ত হয়। ওকে, শিরাতন্ত্র হচ্ছে হেপাটিক পোর্টাল শিরাতন্ত্রের মাধ্যমে সেটা হচ্ছে যকৃতে যায়, সেখান থেকে হেপাটিক শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে যায়, কার্ডিয়া চক্রের মাধ্যমে কোষে যায়। কোষ হচ্ছে তারপর এটা দিয়ে চর্বি গঠন করতে পারে, অ্যাডিপোসাইট তৈরি করতে পারে, অথবা শক্তি উৎপাদনের কাজও কিন্তু ইউজ করতে পারবে। যখন কোষে গ্লুকোজের শর্ট পড়বে তখন কিন্তু আলটিমেটলি ফ্যাট বার্ন হওয়া শুরু করে। বুঝতে পারছো? এই জন্য কিন্তু আমরা কি করি, কিটো ডায়েট করা শুরু করি, তাই না? প্রোটিন খাই শুধুমাত্র, যাতে এই ফ্যাটটা সহজে বার্ন হইতে পারে লাইপোলাইসিস প্রক্রিয়ায়। নাকি? হ্যাঁ, কঠিন করে ফেললাম কি? তা আমার তো মনে হয় না অত বেশি কঠিন করলাম না। ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের লেকচারটা, অনেক কঠিন গুলো টপিক গুলো পড়াইলাম এবং অনেকক্ষণ ধরে পড়াইছি। তো আশা করি তোমরা পড়াগুলো বুঝতে পারছো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।